আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো। আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, সেটা দিয়ে শুরু করব। আজকে আমরা অবস্টেটিক্স এর একটা চ্যাপ্টার পড়ব এবং মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ অবস্টেটিক্স এর জন্য। নরমাল লেবার, অবস্টেটিক্স মানেই হচ্ছে প্রেগন্যান্সি, ডেলিভারি এবং পিরিয়ড রিলেটেড যা কিছু আছে। তো সেই ক্ষেত্রে নরমাল লেবারটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। সেই আবার পুরোনো কথা বলছি যে আমরা অনেক মজা করে করবো এবং কোনো কঠিন জিনিসে আমরা যাব না। আমরা ছোট ছোট জিনিস শিখবো, কিন্তু খুব ক্লিয়ারলি শিখবো, এমন ভাবে শিখবো যে এই কিছু কিছু টার্মও আছে যেগুলো নিয়ে কখনোই কোনো কনফিউশন হওয়া চলবে না। আমি এখনো জানতে পারছি না যে তোমরা আমাকে ঠিক মতো দেখছো কিনা বা শুনছো কিনা। তোমরা একটু যদি কাইন্ডলি ফিডব্যাক দাও। একমাত্র নুসরাত ছাড়া আর কেউ অ্যাড হয়েছে এমন বুঝতে পারছি না, এবং আমরা ঠিক আছি কিনা সেটাও একটু জানা প্রয়োজন। ওকে, তাহলে আমরা আমাদের লেকচারে চলে যাচ্ছি। নরমাল লেবারে এখানে আমরা ডেফিনিশন গুলো খুব ভালো করে শিখবো। যে কথাটা আগেই বলেছি যে টার্মিনোলজি নিয়ে কোনো গন্ডগোল কিন্তু হওয়া চলবে না। সেজন্য আমরা আজকে একদম সিম্পল ওয়েতে শুধু ছোট ছোট জিনিস শিখবো। নরমাল লেবার কাকে বলে সেই কথাটা হলো যে তোমরা বইতে পড়েছো নিশ্চয়ই, এখানে অনেকের হয়তো আগে ক্লাস করাও থেকে থাকতে পারে। তবুও যদি কেউ থেকে থাকো যে একদমই নতুন, তাদের জন্য আমার মনে হয় এই জায়গাগুলো খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন আছে। সেক্ষেত্রে বলছি যে নরমাল লেবারের চাইতে লেবার কাকে বলে আগে সেই জিনিসটা আমরা বুঝবো, দেন উইল গো ফর নরমাল লেবার। নাও হোয়াট ইজ লেবার? দেখো আমরা এখানে ডেফিনিশন লিখেছি যে সিরিজ অফ ইভেন্টস that takes place in the genital organ in an effort to expel the viable product of conception. তাহলে viable product of conception মানে হলো after the age of viability। তার মানে আমরা আমাদের দেশে এখন আমরা যেমন বলি 28 weeks of pregnancy হচ্ছে age of viability। যে সমস্ত সরি যে সমস্ত ডেভেলপড কান্ট্রিতে এজ অফ ভাইবিলিটি হয়তো 26, 24, 22 উইকসে নামিয়ে নিয়ে আসছে, তাদের জন্য একরকম। তো যেভাবেই ধরি আমরা এজ অফ ভাইবিলিটির পরে যে প্রোডাক্ট অফ কনসেপশনটা ওম থেকে বেরিয়ে আসবে, দ্যাট ইজ কল্ড লেবার। তাহলে এজ অফ ভাইবিলিটির আগে যেগুলো এক্সপেলড আউট হয় ফ্রম দ্য ইউটেরাস, যে প্রোডাক্ট অফ কনসেপশন গুলো এক্সপেলড আউট হয়, দোজ আর অ্যাবর্টেড, দোজ আর নট লেবার। ঠিক আছে, অ্যাবর্শন। তাহলে লেবার আর অ্যাবর্শনের ডিফারেন্সটা আমরা কি একটু বুঝতে পারলাম? So again we'll come back to the definition that series of events that takes place in genital organs in an effort to expel the viable product of conception. So product of viable is a not যে product কে viable সেই মুহূর্তে থাকতে হবে। That's why intrauterine fetal death সেটা যখন ডেলিভারি হয়, that is also a form of labor। এবং এখানে লেবারের মধ্যে তাহলে আমরা বলছি যে সিরিজ অফ ইভেন্টস দ্যাট অকার্স ইন দ্য জেনিটাল অর্গান। তাহলে সিরিজ অফ ইভেন্টস কিন্তু হতে হবে ইন দ্য জেনিটাল অর্গান, আদারওয়াইজ ইট ইজ নট লেবার। তাহলে আমরা যখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে যখন ডেলিভারি করাচ্ছি, দ্যাট ইজ ট্রুলি নট লেবার। মানে তফাৎটা হলো এখানে। তাহলে সিজারিয়ান অপারেশনের সময় আমরা কি করছি? সার্জনরা প্রিপেয়ার হচ্ছে, স্কিন ইনসিশন, সাবকিউটেনিয়াস টিস্যু, রেকটাস শীথ, দেন অ্যাবডোমিনাল ক্যাভিটি ওপেন করছে, দেন লোয়ার সেগমেন্ট একটা ইনসিশন দিচ্ছে বা আপার সেগমেন্ট ইনসিশন দিচ্ছে, দিয়ে সিজারিয়ান অপারেশন করছে। সো দেয়ার ইজ নো সিরিজ অফ ইভেন্টস, যেটা নর্মালি হওয়ার কথা ছিল জেনিটাল অর্গানে, সেরকম কোনো ইভেন্ট হওয়ার কিন্তু সুযোগই পেল না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ নট লেবার। সিজারিয়ান সেকশনের মধ্যে মাধ্যমে যখন ডেলিভারি করাচ্ছি, সেটাকে আমরা বলছি ডেলিভারি। So what is delivery? Delivery is the expulsion or extraction of a viable fetus out of the womb. সেটা এক্সপেলড আউট হতে পারে, সেটাকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসতে পারে, যেভাবেই হোক, দ্যাট ইজ ডেলিভারি। সো ডেলিভারি ইজ নট সিনোনিমাস উইথ লেবার। সো একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, তাই না,
যে ডেলিভারি ইজ সিনোনিমাস উইথ লেবার, সো ইটস ফলস, রাইট? বুঝতে পারছো পড়ার সময় তুমি কিভাবে পিক আপ করবে এবং কিভাবে তোমার প্রশ্নকে সাজাবে। নাও ডেলিভারি ক্যান টেক প্লেস উইদাউট লেবার, যেটা বলছিলাম যে লাইক ইলেকটিভ সিজারিয়ান সেকশন। কেন ইলেকটিভ বললো? কারণ ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের সময় কিন্তু কিছু সিরিজ অফ ইভেন্টস হতেও পারে, একটা পর্যায়ে গিয়ে হয়তো আমরা সিজারের মাধ্যমে ডেলিভারি করেছি। দেন ডেলিভারি মে বি ভ্যাজাইনাল হতে পারে, ভ্যাজাইনাল ডেলিভারি, তাহলে অল লেবার আর ডেলিভারি, কিন্তু অল ডেলিভারিজ আর নট terminated as labor, not called as labor. তো ডেলিভারি ভ্যাজাইনাল রুটে হলেও তাকে আমরা বলতে পারি, কিন্তু সেখানে আমাকে কি বলে দিতে হবে, তাই না? আমি যেমন লেবার বললে বুঝতে পারবো যে এটা ভ্যাজাইনাল রুটে হয়েছে, তেমনি ডেলিভারি বললে কিন্তু আমাকে বলে দিতে হবে যে ভ্যাজাইনাল ডেলিভারি, ঠিক আছে? অথবা সিজারিয়ান সেকশন যদি করি তাহলে বলতে হবে ডেলিভারি বাই অ্যাবডোমিনাল রুট অর ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। কিন্তু লেবার বাই সিজারিয়ান সেকশন সে কথাটা কিন্তু ট্রুলি এটা হচ্ছে রং। নাও একটা টার্মিনোলজি আমরা বলেছিলাম যে অ্যাডেড ডেলিভারি বা অ্যাসিস্টেড ডেলিভারি বলে আসলে আমরা কি বুঝি? সে যখন আমরা কেউ ডেলিভারি কন্ডাক্ট করছি, আমরা কিন্তু এক অর্থে পেশেন্টকে অ্যাসিস্ট করছি। কি করছি? আমরা যখন বাচ্চাটার মাথা ডেলিভারি হচ্ছে বা ক্রাউনিং হচ্ছে তখন এপিসিওটমি দিচ্ছি, দেন হেড ডেলিভারি হচ্ছে, দেন ডেলিভারি হচ্ছে তখন আমরা পেরিনিয়াল গার্ড দিচ্ছি, এসব অনেক কিছুই আমরা করছি, বাট দোজ আর নট ডেজিগনেটেড অ্যাজ এইডেড ডেলিভারি। ইভেন ক্রাউনিং এর সময় কিন্তু অনেক ক্ষেত্রে, বিশেষ করে প্রাইমেতে, এপিসিওটমি আমরা দেই টু রিডিউস দ্য থ্রেট অফ পেরিনিয়াল টিয়ার, টিয়ার যাতে না হয়ে যায় পেরিনিয়ামে, সেজন্য আমরা কিন্তু এপিসিওটমি দিই। এটা কিন্তু মিনিমাম 8, দিস ইজ অলসো হেল্পফুল ফর ভ্যাজিনাল ডেলিভারি, কিন্তু তাদেরকে কিন্তু আমরা এইডেড ডেলিভারি বা অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি বলছি না। তাহলে আমরা কাদেরকে অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি বলছি? when delivery is assisted by instruments like, যেমন ফরসেপস দিয়ে আমরা অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়ান পেয়ার অফ ফরসেপস। তারপরে এই যে দেখো বাচ্চার হেডের সঙ্গে একটা কাপ লাগানো আছে, দিস ইজ দ্য সাইলিস্টিক কাপ অফ ভেন্টুস। একটা নেগেটিভ প্রেসার দিয়ে বাচ্চার হেডের সঙ্গে কাপটাকে লাগিয়ে একটা নেগেটিভ প্রেসার দিয়ে বাচ্চার হেডকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা হয়, সো দ্যাট ইজ ভেন্টুস। এখানে কিন্তু ছবিতে দেখানো নাই, আরো কিছু ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি আছে যেটা আমরা ডেড ফিটাসে করি, যেমন আমরা ক্রানিওটমি করি, evisceration করি, ক্লেইডোটমি করি, those are also assisted vaginal delivery. ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? আমি মনে হয় একটু র্যাপিড হচ্ছে কিনা, একটু টার্মগুলোর সাথে সুন্দর করে আমরা আস্তে আস্তে যাব। তাহলে যদি অ্যাসিস্টেডও হয়, that is also a form of labor because it is happening in the vaginal route, through the vaginal route. তাহলে উপর থেকে যা যা চেঞ্জ হচ্ছিল সেগুলো কিন্তু এখানে হয়েছে, series of events that has happened to occur a vaginal delivery. সুতরাং এখানে কিন্তু অ্যাসিস্টেড ভ্যাজিনাল ডেলিভারি মানে দিস ইজ অলসো এ ফর্ম অফ লেবার। নাও তাহলে আমরা এখন লেবার জেনেছি, হোয়াট ইজ লেবার। আবার বলবো কি প্রথমে ডেফিনিশনটা, সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেকস প্লেস ইন দা জেনিটাল ট্র্যাক্ট। তোমরা এখানে একটা ছবি দেখছো নিশ্চয়ই, এই ছবিটা কি? ইউটেরাসের মধ্যে ফিটাসটা আছে এবং পেশেন্ট লেবারে গিয়েছে, ডাইলেটেশন শুরু হয়েছে সার্ভিক্সের, এবং এই যে পারভেজিনাল ফিঙ্গার দিয়ে দেখানো হচ্ছে যে সার্ভিক্সের ডাইলেটেশনটা কতটুকু হয়েছে। তো সার্ভিক্সের ডাইলেটেশনটা কতটুকু হচ্ছে সেটা দেখানো হচ্ছে। আমরা কতগুলো টার্ম শিখবো, হোয়াট ইজ ইফেসমেন্ট, হোয়াট ইজ ডাইলেটেশন, হোয়াট ইজ কন্ট্রাকশন, এগুলো খুবই লেবারের সাথে রিলেটেড। বাট দেখো নর্মাল লেবারে তাহলে কি বলছি? নর্মাল লেবারের ডেফিনিশন কিন্তু পুরো উল্টে গেল, কারণ লেবার যখনই বলবো লেবারের যে ডেফিনিশনটা সেটা থাকছে, সেটা নিয়ে আর মাথা ব্যথা নাই। বাট নর্মাল লেবার যেটাকে বলা হয় ইউটোসিয়া, সেটা কখন বলবো? when it fulfills the following criteria. সেই ক্রাইটেরিয়া গুলো কি? ক্রাইটেরিয়া গুলো হচ্ছে the labor should start, তার মানে লেবার কি দিয়ে শুরু হয়? লেবার শুরু হয় with labor pain, so labor pain starts at term, এটাকে কিন্তু টার্মে হতে হবে, কোনো প্রি টার্ম পোস্ট টার্ম হলে আমরা তাকে নর্মাল লেবার বলবো না। So that labor should start spontaneously, that is spontaneous in onset. তার মানে তুমি দেখবে যে অনেক সময় কিন্তু আমরা পেশেন্টের লেবার পেইন শুরু হয়নি, কিন্তু আমরা তাকে ইনডিউস করছি টু ইনিশিয়েট লেবার পেইন।
তাহলে দ্যাট ইজ নট এ স্পন্টেনিয়াস ওয়ান। সুতরাং স্পন্টেনিয়াস ইন অনসেট হতে হবে এবং এট টার্ম হতে হবে। তাহলে এই যে টার্মিনোলজি গুলো আমরা বলে যাবো, হোয়াট ডু ইউ মিন বাই টার্ম? তুমি যদি টার্ম প্রেগন্যান্সি কে ক্লিয়ারলি না আইডেন্টিফাই করতে পারো, দেন ইউ মে বি ইন ফল্ট। So what do you mean by term pregnancy? Term pregnancy means the gestational age from completed 37 weeks of pregnancy up to 42 weeks. That is the term pregnancy. So 42 weeks এর পরে গেলে বলবো আমরা post term, 37 completed হওয়ার আগে হলে আমরা বলবো প্রি টার্ম। কিন্তু একটা বিষয় আছে যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা সবসময় কাউন্ট করি, আমরা এলএমপি থেকে নানাভাবে হিসাব করে ফিক্স করি, ফ্রিজ করি হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। তো এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যখন, তখন হচ্ছে জেস্টেশনের 40 উইকস। এটি কিন্তু ফিক্সড, অলওয়েজ ইডি মিন্স 40 উইকস। তুমি ইডিডি যদি দুদিন আগে মানে তোমার ক্যালকুলেশন হয় যে পেশেন্ট এসছে তোমার কাছে ইডিডি দুদিন আগে, that means patient is 39 plus 5 weeks pregnancy, right? আবার যদি ইডিডি পার করে 3 দিনের দিন আসছে, ধরো তার ইডিডি ছিল আজকে কত 10 তারিখ না, আজকে 10 তারিখ, রাইট, আজকে ধরো 10 তারিখ, তার ইডিডি ছিল 7 তারিখে, সে এসেছে 8, 9, 10 তারিখে। সো তার জেস্টেশনাল এজ হচ্ছে 40 উইকস প্লাস 3 ডেজ। ক্লিয়ার? ইডিডিও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু আমরা টার্ম কাকে বললাম? আমরা টার্ম বললাম from 37 completed weeks to 42 weeks, এটাই হচ্ছে টার্ম, এবং এর পরেরটা হচ্ছে পোস্ট টার্ম। তাহলে ইডিডির আগে আছি না পরে আছি আমি কিভাবে বোঝাতে পারবো? যখনই ইডিডি পার হবে তখন আমরা বলবো that is a form of post dated pregnancy. So there is difference between post dated and post term pregnancy. এই জিনিসগুলো খুব ক্লিয়ার হতে হবে। আর কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে আরেকটু রিপিট করতে হবে বা বুঝতে পারছো না, তোমরা কিন্তু পাশাপাশি আমাকে দিয়েছো ইনফরমেশনটা। ওকে, সো আমরা নরমাল লেবারের ক্রাইটেরিয়াতে আবার ফিরছি। that should be spontaneous in onset and at term. তারপরে কি হচ্ছে, এখানে দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, fetus is presented with head, তাই না? চট করে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে যে হেড নিয়ে প্রেজেন্ট করেছে সে, কিন্তু হেডের মধ্যে আবার প্রেজেন্টেশনের ভাগ আছে, whether it is presented with vertex, face or brow, সেইটাতে আমরা এখন যাব না। আমরা বলবো সবচেয়ে ভালো পজিশন হচ্ছে when it is presented with vertex, ভালো প্রেজেন্টেশন হচ্ছে when it is presented with vertex। কেন? এটা নরমাল ডেলিভারির জন্য খুবই হেল্পফুল। এর চেয়ে বেশি কথা আমরা অন্যদিন অন্য সময় বলবো, বাট নট নাও। তাহলে সেই যে সবচেয়ে ভালো যেটা, সেটাই তাহলে নরমালের ক্রাইটেরিয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যদিও এটা কেফালিক প্রেজেন্টেশন হতো, যদিও এটা ফেস প্রেজেন্টেশন হতো অথবা ব্রাউ প্রেজেন্টেশন হতো, স্পন্টেনিয়াস অনসেট হয়েছে, অ্যাট টার্ম হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা একে নরমাল লেবার বলতে পারবো না। সুতরাং লংগিটিউডাল লাইভ কেফালিক প্রেজেন্টেশন ইজ নট দ্য অনলি ক্রাইটেরিয়া ফর নরমাল লেবার। সেখানে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে যে কেফালিক যে প্রেজেন্টেশন ছিল সেটা ছিল উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন। এখন এটা তো গেল শুরুর কথা, ভার্টেক্স প্রেজেন্টেশন নিয়ে স্পন্টেনিয়াস অনসেট হয়েছে, লেবারে দিয়েছে পেশেন্ট একা একাই, এটা হচ্ছে শুরুর কথা। কিন্তু লেবারের একটা ডিউরেশন আছে, অনেক বেশি লম্বা সময় ধরে যদি একটা মা লেবারে থাকে, তাহলে এই যে তার রিপিটেড পেইন হচ্ছে, মা এক্সহস্টেড হবে, ডিহাইড্রেটেড হবে, ম্যাটারনাল ডিস্ট্রেস হবে, এমনকি ফিটাল ডিস্ট্রেসও হতে পারে। এবং সেগুলো কখন হবে? আইদার তার বাচ্চা বড় আছে বা অবস্ট্রাকটেড লেবার হচ্ছে বা পেলভিসটা ভালো নাই, কন্ট্রাকশন প্রপারলি নাই, এর যে কোনো কিছুর জন্য কিন্তু আনডিউ প্রলঙ্গেশন হতে পারে। তাহলে এরকম কোনো আনডিউ প্রলঙ্গেশন কিন্তু থাকা চলবে না during the process of labor. So normal labor বলতে হলে তুমি বলবে যে without undue prolongation। এখন একটা অবস্ট্রাকটেড লেবার ডেলিভারি করলাম, that is not a normal labor। আমি তাকে ভ্যাজানাল প্রি ডেলিভারি করলাম, বাচ্চাটা হয়তো বা ডেড হয়ে গেল, মায়ের হয়তো পরবর্তীতে কোনো কমপ্লিকেশন হলো, দিস ইজ নট এ নর্মাল লেবার। সুতরাং এই যে পয়েন্টগুলো মনে রাখতে হবে। and it is terminate naturally with minimum aids। এখন বলো দেখি মিনিমাম এইডস মানে কি? তোমাদের কিন্তু বলতে হবে। আমি এবার অফ গেলাম। মিনিমাম 8 মানে কি এটা না বললে পরবর্তী পড়া এখানেই শেষ।
আমি ওয়েট করছি। What do you mean by minimal 8? Good. রুদাবা শাহরিন ওয়াজিদ সে লিখেছে এপিটিশিউডিং। ভেরি গুড। আমরা একটু আগে কিন্তু বলেছি কথাটা, তাই না? হ্যাঁ, আরো অনেকে লিখেছে এপিটিশিউডিং। ভেরি গুড। আমার মনে হয় যে একটু হয়তো তোমাদের লেখা টাইমটা আমার কাছে আসতে একটু সময় লাগছে। ভেরি গুড, সবাই লিখেছে এপিটিশিউডিং, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তাহলে টার্মিনেট হতে হতে ন্যাচারালি স্পন্টেনিয়াস শুরু হয়েছিল, আনডিউ প্রলংগেশন ছিল না, টাইমের মধ্যে ডেলিভারি হচ্ছে, এবং বাচ্চাটা যে ডেলিভারি হয়ে গেল সেটা ডেলিভারি হলো ন্যাচারালি। তার মানে আমি কোনো ফরসেস করিনি, ভেন্টুস করিনি, ক্রানিওটমি করলে আমি কিচ্ছু করিনি। এবং 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে উইদাউট এনি কমপ্লিকেশন, without any complication affecting health of the mother and the baby or the baby. বোঝা গেল? তাহলে আমি যদি একটা আইডি ডেলিভারি করি, দ্যাট ইজ নট এ কেস অফ নর্মাল লেবার। অথবা ডেলিভারি করতে করতে ইন্টারপার্টাম ডেথ হয়েছে, তুমি তো বুঝো না, জানো হয়তো বা আইডি মানে হচ্ছে ডেড ফিটাস রিটেইনস উইদিন দ্য ইউটেরাস, দ্যাট ইজ আইডি। তার কিন্তু তখন লেবার পেইন্টেন কিছু নাই, কিন্তু সেও একসময় লেবারে যাবে, না গেলে আমরা ইনডিউস করে ডেলিভারি করাবো। তো সেটা কিন্তু নর্মাল লেবার নয়। সো দ্যাট এই ক্রাইটেরিয়াটা খুব ভালো করে, এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে যে হোয়াট উই মিন বাই নর্মাল লেবার। তো আমরা কি একবার ঝটিকা গতিতে আবার চোখ বুলিয়ে নিব? কখন হবে এক টার্ম, কিভাবে হবে স্পন্টেনিয়াস, কে থাকবে প্রেজেন্টেশনে? ভার্টেক্স। লেবার শুরু হয়ে গিয়েছে, আনডিউ প্রলংগেশন হওয়া চলবে না, উইদাউট আনডিউ প্রলংগেশন। লেবার শেষ হচ্ছে, দ্যাট ইজ টার্মিনেট ন্যাচারালি উইথ মিনিমাম এজ, উইথ অর উইদাউট মিনিমাম এজ, লাগতেও পারে নাও লাগতে পারে, উইদাউট এফেক্টিং, উইদাউট এনি কমপ্লিকেশন affecting health of the mother and or the baby. আমার মনে হয় আমরা এটুকু পর্যন্ত ভালোভাবে যদি বুঝে থাকতে পারি তাহলে আমরা আগাইতে পারি। তাহলে এটা যে আমরা বললাম নর্মাল লেবার বা ইউটোশিয়া, এর যে কোনোটা যদি ডেভিয়েশন হয় দ্যাট ইজ ডিসটোশিয়া। সো তোমার একটা শর্ট নোট আসতে পারে, রাইট এ শর্ট নোট অন ডিসটোশিয়া। যদি দেয় তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতে পারবা যে ডিসটোশিয়া মানে তার জেস্টেশনাল এজ, সে কি প্রিটার্ম লেবারে গিয়েছে কিনা, ইনডিউস ছিল কিনা, সিজারের মাধ্যমে হলো কিনা। সরি, সিজার তো হবে না এখানে বিকজ ইট ইজ লেবার, তাই না? মাঝে মাঝে কিন্তু আমি ভুল কথা বলে ফেলি, তোমরা তখন আমাকে একটু ধরিয়ে দেবে। দেন হচ্ছে তার হয়তো ভার্টেক্স প্রেজেন্টেশন ছিল না, ফেস ছিল, ব্রাউ ছিল, ট্রান্সভার্স লাই ছিল, ব্রিজ প্রেজেন্টেশন ছিল, যে কোনোটা হতে পারে, শোল্ডার প্রেজেন্টেশন ছিল, তারপরে হলো তোমার কর্ড প্রোল্যাপস ছিল। all these are the dystocia. ওকে, তাহলে আমরা নর্মাল লেবারেই থাকছি, আমরা কিন্তু আজকে অ্যাবনর্মাল লেবারের ধারে কাছেও যাব না, কারণ আমরা খুব ধীরে সুস্থে মজা করে করে পড়বো। ঠিক আছে তো? ওকে, এখন তাহলে আমাদের জানা দরকার যে আমরা বলেছি যে এক টার্মে গিয়ে কিন্তু অনসেট অফ লেবার হবে। তাহলে তুমি টার্ম মানে 37 কমপ্লিটেড উইথ 42 উইকস। যেভাবেই আমরা বলি না কেন, আমাদের প্রথম কাজ অ্যাজ অবস্টিটিশিয়ান, আমাদের প্রথম কাজ হচ্ছে টু ডেট দ্য প্রেগন্যান্সি। বলাই হয় যে ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ অবস্টিটিশিয়ান টু ডেট দ্য প্রেগন্যান্সি। ডেট দ্য প্রেগন্যান্সি মানে তার ইডিটিটা খুঁজে বের করা, ক্যালকুলেট করা। কখন করবো সেই কাজটা? প্রথম যখন পেশেন্ট বুকিং এ আসবে আমি তখনই তার ইডিটিটাকে ফিক্স করে ফেলবো। ইডিটিটা আমি কিভাবে ফিক্সড করব সেই কথাটাতে আমি আজকে যাব না, বিকজ আমাদের সময় বাইরে চলে যাব আমরা। কিন্তু তোমরা মনে রাখো যে ইডিটি কিভাবে ফিক্স করতে হয় এটা যেন আমরা কখনো না কখনো এটাকে বলি, বিকজ ইট অ্যাকচুয়ালি এনকম্প্রেস এ লট, এটা আমাদের জানতে হবে খুব ভালো করে। শুরুতে আমরা আর্লি আল্ট্রাসোনোগ্রাফির হেল্প নিয়ে থাকি ইডিটিকে ফিক্স করার জন্য। এখন একটা মজার কথা লেখা আছে এখানে, দেখো, labor starts approximately on the EDD in 4% of cases. তাহলে কি দাঁড়াইলো? এত যে একেবারে উথাল পাথাল করে আমরা আকাশ জমিন এক করে ইডিডি কে ফিক্স করলাম, সেই ইডিডি তে ডেলিভারি হয় অনলি 4%। তাহলে ইডিডি তে ডেলিভারি হইতেই হবে, সেজন্য কিন্তু আমরা ইডিডি ক্যালকুলেট করি নাই।
আমরা অনেক যত্ন করে, অনেক ক্যালকুলেটিভ হয়ে, অনেক কিছু মিলিয়ে ইডিডিকে একটু ফ্রিজ করেছি এই জন্য, শুধু জানার জন্য যে আমার ইডিডিটা আসলে কবে, so that in every event I can assess, I can calculate আমি ইডিডি থেকে কতটা দূরে আছি, কত দিন দূরে আছি, that is very important. তারপরে যেগুলো লিখেছি দেখো, এক সপ্তাহ on either side, মানে হয় আগে মানে 39 উইকস অথবা 41 উইকস এর মধ্যে ডেলিভারি হয় 50%, 2 weeks earlier, 1 week later 80%, 42 weeks এ গিয়ে 10%, 43 weeks এ 4%, এইরকম। অসুবিধা নাই, যেটাই হোক। তাহলে ডেট অফ অনসেট অফ লেবার কিন্তু কখন হবে প্রেডিক্ট করতে পারলাম কি? পারলাম না। এটা আমাদের কারো হাতে নাই। আমরা অবস্টেটিশিয়ানরা এখানে ভীষণ রকম দুর্বল। হ্যাঁ, তো ডেট অফ অনসেট অফ লেবার সৃষ্টিকর্তা জানেন যে তার কবে বাইরে আসার অনুমতি হয়েছে, আর তার কিছুটা বাচ্চাটাও জানেন, বিকজ এই যে লেবারটা ইনিশিয়েট হবে কিভাবে দেখো, সেটা একটা মজার কাহিনী। কজেস অফ অনসেট অফ লেবার, কিভাবে লেবার তাহলে ইনিশিয়েট হয়। খুব ফিউ পার্সেন্টেজ ইউটেরাইন ডিস্টেনশন ইজ রেসপন্সিবল, যেটাকে আমরা যেমন ধরো একটা পেশেন্ট অনেক বেশি তার ইউটেরাসের ডিস্টেনশন হচ্ছে কখন, যখন তার পলিহাইড্রোমিয়াস হচ্ছে, মাল্টিপল প্রেগনেন্সি আছে, বড় একটা বাচ্চা আছে, ক্যাভিটিতে একটা টিউমার আছে, এরকম নানা কারণে যদি তার ইউটেরাইন ডিস্টেনশন হয়, সেসব ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে সেই পেশেন্টগুলো কিন্তু ডেটের আগেই তার লেবার স্টার্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই ইউটেরাইন ডিস্টেনশনের একটা রোল আছে। বাট দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ফিটো-প্লাসেন্টাল কন্ট্রিবিউশন, যার জন্য বলা হয় ফিটাস itself is the initiator of its own labor. সে যদি মনে করে যে তার ভিতরে এখন থাকাটা আরামদায়ক হচ্ছে না, বা কোনো কমপ্লিকেশন, থ্রেটেন টু কমপ্লিকেশন, ধরো মায়ের একটা ইউটিআই আছে, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে, এক্লাম্পসিয়া প্রিক্লাম্পসিয়া আছে, দেখা যাবে তার প্রিটার্ম লেবার হয়ে গেল। বুঝতে পারছো যে ফিটাস বেটার ফিল করছে না, বেরিয়ে আসতে চাচ্ছে। সো ফিটো-প্লাসেন্টাল কন্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট। আমরা মোটেও এখানে বেশি কথায় যাব না, কারণ আমরা সে মেকানিজমে থাকবো না, আমরা কোনো কঠিন পড়াশোনা করব না, আমরা শুধু একটা কথা শুনে চলে যাচ্ছি, জাস্ট একটু কানেক্ট থাকলেও হবে, না থাকলেও হবে। There are also series of events, cascade of events. Cascade of events মানে একটা জায়গায় যদি তুমি নট করো, তো সিরিয়ালি অনেক জায়গায় পরিবর্তনগুলো এসে যাবে। So there is cascade of events that activate fetal, hypothalamus, pituitary, adrenal axis prior to onset of labor. ঠিক আছে, আমরা এইটুকুই শুনলাম, এর চেয়ে বেশি কিছু শুনবো না, পড়বো না, কিন্তু আমাদের একসময় জানতে হবে, বিকজ এটার সাথে আমাদের অনেক কিছু রিলেটেড আছে, সেজন্য আমরা ভবিষ্যতে সময় পেলে জানবো। স্লাইডে থাকছে, তোমরা নিজেরা ইচ্ছা করে দেখে নিও। এই যে ফিটো-প্লাসেন্টাল যে ক্যাসকেড অফ ইভেন্টস হয়, সেখানে আসলে কি হয়, আসলে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের একটা ইমব্যালেন্স হয়। তার মানে দাঁড়াচ্ছে একটা মা যখন প্রেগনেন্ট হয়, তখন কিন্তু তার প্রোজেস্টেরনটা বডিতে বেশি থাকে, ফ্রম দ্য প্লাসেন্টাল সাইড প্রোজেস্টেরন ফর্মেশন হয় ইন হিউজ অ্যামাউন্ট। প্রোজেস্টেরনের ফাংশন তাহলে জানতে হবে। দেখো একটার সঙ্গে একটা কিভাবে লিঙ্কড, আমি যে বলি যে বারে বারে করে বেসিকের কাছে ফিরে যেতে হবে, তাহলে তোমাকে গিয়ে এখন আবার করতে হবে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ওখানে গেলে তুমি দেখবা প্রোজেস্টেরনের কাজ হচ্ছে যে এটা ইউটেরাসের কন্ট্রাকশনকে কমিয়ে রাখে, ইট মেক্স ইউটেরাস সাউন্ড। ঘুম যাও বাবা, তোমার কন্ট্রাক্টেড হওয়ার কোনো দরকার নাই। তো প্রেগনেন্সিতে ধরো একটা 26 উইকস, 16 উইকস, 28 উইকস প্রেগনেন্সিতে যদি কন্ট্রাকশন হয় ইউটেরাসের, ফলাফল কি হবে? কি হবে ফলাফল আমাকে একটু লিখে জানাও। 26 উইকসে ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হয়ে গেল, কি হবে ফলাফল? আমি মাঝে মাঝে ব্রেক দিব। আমি জানি যে তোমরা খুবই সুইফট টাইপিং এ, প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা অবশ্য বুঝতে পারছি না, প্রশ্ন বুঝতে অসুবিধা থাকলে বলতে হবে। অ্যাবর্শন, গুড। নাবিনা থাপা লিখেছে অ্যাবর্শন, শেফাত লিখেছে অ্যাবর্শন, ভেরি গুড। অবশ্যই, তাহলে কিন্তু অ্যাবর্শন শুরু হয়ে যাবে, আমরা কি সেটা চাই? আমরা সেটা চাই না। তাহলে এই যে প্রোজেস্টেরন, কিন্তু থ্রু আউট 9 months of pregnancy she is upper hand, progesterone is controlling the uterine activity,
কন্ট্রাকশন কমে থাকছে, তাহলে নিশ্চয়ই এটাকে চেঞ্জ হতে হবে। এই চেঞ্জটা কিন্তু হলো যে এস্ট্রোজেনটা তখন আপার হ্যান্ড হচ্ছে। কিভাবে হচ্ছে? বাই দি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস অফ দ্য ফিটাস, সে এস্ট্রোজেন ফরমেশনের র ম্যাটেরিয়ালটা সাপ্লাই দিচ্ছে। তার মানে কর্টিসল সাপ্লাই দিচ্ছে। কাকে দিচ্ছে সাপ্লাই? প্লাসেন্টাকে দিচ্ছে, বিকজ প্লাসেন্টা কিন্তু এখানে কাজ করছে। সো যখনই এই র ম্যাটেরিয়ালটা সাপ্লাই দিল, প্লাসেন্টা তখন এস্ট্রোজেন ফর্ম করবে, এবং এস্ট্রোজেন ফরমেশন হলো যখন আপার হ্যান্ড পেলো যখন, তখন এস্ট্রোজেন কতগুলা কাজ করে। কি করে? ম্যাটারনাল পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ বাড়িয়ে দেয়, অক্সিটোসিনের রিসিপ্টরের সংখ্যা বাড়িয়ে দেয়, সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। তাহলে সব জায়গায় অক্সিটোসিন আপার হ্যান্ড। সো ফলে কি হবে? অক্সিটোসিন তৈরি হচ্ছে বেশি, রিসিপ্টর সাইডে এসে লাগছে বেশি, কাজ করছে বেশি, তো ইউটারাসের কন্ট্রাকশন শুরু হবে, তাই না? অক্সিটোসিনের কাজই তাই। যে কোনো জায়গায় কন্ট্রাকশন, ইউটারাসের মাসেলটা কি? স্মুথ মাসেল। তো কন্ট্রাকশন মানেই হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। তুমি ফিরে যাও বেসিক ফিজিওলজিতে, মনে রাখো কিভাবে কন্ট্রাকশন হয়। হয়ে গেল তোমার। কিন্তু যদি খুব মনে করো একদম ম্যাডামের স্যারের খুব ইচ্ছা আছে তোমাকে একটা অনার্স মার্ক দিবেন, তারা এইসব কথা জিজ্ঞাসা করবে, তোমাকে তখন বলতে হবে, বলাটা কোনো কঠিন কিছু নয়, তোমাকে অনেকগুলো বেসিক জিনিস কোরিলেট করে করে বলতে হবে। ভেরি গুড ক্লিনিক্যাল স্টুডেন্ট। এই যে এস্ট্রোজেন প্রোজেস্টেরনের ইমব্যালেন্স হলো, এর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন হলো লোকাল হরমোন হিসেবে তৈরি হয়, এবং তারা কি করে? তারা লেবারকে ইনিশিয়েট করে এন্ড অলসো মেইনটেইন। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনেরও কিন্তু অনেকগুলো কাজ আছে। সার্ভিসকে প্রিপেয়ার করে, সফট করে, তারপর হচ্ছে অক্সিটোসিনের সেন্সিটিভিটি বাড়ায়, ইউটারাসের কন্ট্রাকশনকে ইমপ্রুভ করে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন আসে কোথা থেকে? অ্যামনিয়ন, কোরিয়ন, ডেসিডুয়া, মাইমেট্রিয়াম। যখনই অক্সিটোসিন ফাংশন করা শুরু করছে, তখন কিন্তু সাথে সাথে কিছু কন্ট্রাকশনের পাশাপাশি প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হচ্ছে। সে এমনও হতে পারে যে অক্সিটোসিন বডিতে এখনো ভালো করে আসেনি, কন্ট্রাকশন শুরুই হয়নি, বাট উই ওয়ান্ট। তখন আমরা কি করব? আমার হাতে কি অক্সিটোসিনের রিসেপ্টর আছে? আমি কিছু করতে পারবো? পারবো না। আমি তো অক্সিটোসিন ইনজেক্ট করে দিতে পারি, দ্যাট ইজ মোর রিস্কি বিফোর প্রিপারেশন অফ দ্য সার্ভিস। তাহলে আমার অক্সিটোসিন হাতে থাকলে কিন্তু কাজে আসছে না। কিন্তু আমি কি করতে পারি? আমি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ করতে পারি, বিকজ ইট উইল হেল্পস ইন softening and ripening of the cervix. কিভাবে করতে পারি? দেখো, প্রোস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে রিলিজ হয়? অ্যামনিয়ন থেকে হয়, কোরিয়ন থেকে হয়, রেসিডুয়াল সেল থেকে হয়, মাইমেট্রিয়াম থেকেও হয়। আমি কি করতে পারি? আমি একটা ফিঙ্গার সার্ভিসের ইন্টারনালাসে ইন্ট্রোডিউস করব, করে আমি মেমব্রেনটাকে স্ট্রেচিং করব, দ্যাট ইজ কল্ড দি সুইপিং। তোমরা নিশ্চয়ই গাইনি ওয়ার্ডে দেখেছো, অফসরে দেখেছো যে সুইপিং করে। কি করে? বলে খুব ভালো করে সুইপ করে দিলাম, পেশেন্ট লেবারে চলে যাবে। তার মানে দ্যাট টেকনিক্যাল অ্যাক্টিভিটি হেল্পস ইন রিলিজ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন ফ্রম দি লোকাল এরিয়া। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন যখন তৈরি হবে, সার্ভিসের রিপ্লেসমেন্ট হবে, ডাইলেটেশন কিছু হবে, দ্যাট মিন্স সার্ভিস রাইপেনিং হবে প্রপারলি, সো দ্যাট বডির অক্সিটোসিন তখন কিন্তু কাজ করার সুযোগ পাবে। সুইপিং করলে, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, সুইপিং করলে কি আমরা কি নর্মাল লেবার বলবো? সুইপিং করলে আমরা কি নর্মাল লেবার আসলে বলছি না কেন জানো? এই জন্য বলছি না, সুইপিং আমরা কিন্তু এমনি এমনি করি না। সুইপিং করি কখন? হয়তো একটা পোস্টডেটেড প্রেগনেন্সি এসেছে, অথবা অ্যাব্রাসিও প্লাসেন্টা, আই মিন প্রিএক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, যে পেশেন্ট একা একা স্পন্টেনিয়াস লেবারে চলে যাচ্ছে, তাকে আমরা আননেসেসারি ইন্টারভেনশন করি না। সেই জন্য জিনিসটা হচ্ছে যে এটা নর্মাল লেবার নয়। আচ্ছা, কিছু নিউরোলজিক্যাল ফ্যাক্টর মাইট বি রেসপন্সিবল ফর ইনিশিয়েশন অফ পেইন, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এবং বলা হয়েছে যে লেবার মে অলসো বি ইনিশিয়েটেড থ্রু নার্ভ পাথওয়ে, বাট লেবার মে স্টার্ট ইন ইনারভেটেড ইউট্রাস। ইউট্রাসের যদি ফিজিওলজিক্যালি আমরা যদি একটা আর্টিকেল দেখি, রিসার্চ আর্টিকেল, তাহলে দেখবো যে ইউট্রাসের নার্ভগুলোকে সব ব্লক করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তার লেবার পেইন শুরু হচ্ছে। সুতরাং এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা একটু যদি সাম আপ করি যে হাউ লেবার পেইন স্টার্টস, একটা প্রথম বলেছিলাম যে স্ট্রেচিং, সেজন্য হবে। তারপরে হচ্ছে তোমার ইউটেরো প্লাসেন্টা, ফিটোপ্লাসেন্টাল কম্পোনেন্ট, তার জন্য হবে। তারপরে আমরা বলেছি যে ফিটোপ্লাসেন্টাল কম্পোনেন্টের মধ্যে বলেছি এস্ট্রোজেন প্রোজেস্টেরন ইমব্যালেন্স হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন আসবে এবং অক্সিটোসিন আসবে। এগুলো সব হচ্ছে ফিটোপ্লাসেন্টালের মধ্যে। আর একটা কি বলেছি এখন? বলেছি যে কিছুটা
নিউরোলজিক্যাল ফ্যাক্টর কাজ করতে পারে। সো দিজ আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর স্টার্টিং অফ বা ইনিশিয়েশন অফ নর্মাল লেবার। এই ছবিটা দেখো, পার্চুরেশন ক্যাসকেড, প্লাসেন্টাকে আলাদাভাবে দেখানো হয়েছে অবশ্যই, কারণ প্লাসেন্টা অ্যাক্টস এজ এ সিঙ্গেল ইউনিট। ম্যাটারনাল সার্কুলেশনে মা যা আছে কিন্তু প্লাসেন্টা অ্যাক্টস এজ এ সেপারেট ইউনিট হিসেবে কাজ করে। ফিটাসের হাইপোথ্যালামো, পিটুইটারি, অ্যাড্রেনাল অ্যাক্সিস, নট ওভারিয়ান, ভুলেকে ওভারিয়ান বলে ফেলো না, এখানে কিন্তু অ্যাড্রেনাল অ্যাক্সিস কাজ করছে এবং অ্যাড্রেনাল থেকে যে কর্টিসল তৈরি হচ্ছে সেই কর্টিসল মায়ের প্লাসেন্টাতে এসে আবার ফিটাসের লিভার থেকে ডাইহাইড্রোএপিনেস্ট্রল সালফেট তৈরি হয়ে আসছে, তারা এস্ট্রোজেন ফর্মেশনে হেল্প করছে। প্লাসেন্টা কি করছে, মায়ের শরীরে কি কিভাবে কাজ হচ্ছে, এগুলো আমাদের আজকে পড়ার সাবজেক্ট নয়, আমরা এসব মোটেও করবো না। আমরা আজকে খুবই ভালো মুডে আছি, ভালো পড়াশোনা করবো, কোনো জটিল জিনিসে মাথাটা দিব না। ওকে, তাহলে তুমিও যখন পড়বে কিছুটা হপিং ওদের পড়া লাগতে পারে, যেটা তুমি দেখছো কঠিন, ওটা একটা স্ক্যানিং গোথ্রু করে চলে যাবে, মাথায় নিবে না, ব্রেনকে নো কষ্ট। তারপরে আর একদিন একদম ঠিকঠাক হয়ে ভালো ঘুম দিয়ে উঠে তখন পড়ে ওটাকে উদ্ধার করে নিতে হবে। সো দ্যাট ফেলে রাখলে এই ভয়টা কিন্তু থেকে যাবে, মনে হবে ওইখানে কি ছিল। এবং যে কোনো মেকানিজম একটু কঠিন মনে হলো, সবসময় তোমার মেকানিজমটা পড়বে। মেকানিজম ইজ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। দেখবে যে ক্লিনিক্যালে অনেক জায়গায় তুমি এটি সুন্দর মতো কোরিলেট করতে পারছো, বা ক্লিনিক্যালি কেন এরকম কাজটা করা প্রয়োজন সেই গুরুত্বটা আমরা বুঝতে পারবো when you go through the mechanism. ওকে, তাহলে আমরা প্রথম থেকে যদি আবার আসি, লেবার কাকে বলে আমরা ডিফাইন করেছি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেবার এন্ড ডেলিভারি, আমরা সেটা জেনেছি। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ নর্মাল লেবার, সেটা আমরা বলেছি। হোয়াট উই মিন বাই ডিস্ট্রোসিয়া, সেটা আমরা বুঝেছি। এবং আমরা একটুখানি জানলাম যে লেবার কিভাবে স্টার্ট হয়। এখন লেবারের যে আমরা যেটা বলছিলাম, স্মুথ মাসলের যে কন্ট্রাক্টাইল মেকানিজম, দ্যাট ইজ সেম অ্যাজ এনি পার্ট অফ দ্য বডি। সুতরাং জাস্ট তুমি ওই জায়গাটা একটু রিক্যাপিচুলেট করে নিবে। আমি এখানে আর কিচ্ছু বলবো না, শুধু বলবো যে অক্সিটোসিন একটা হরমোন, তাই না, পোস্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হচ্ছে, হয়ে এসে সে যখন তার রিসেপ্টর সাইট যেখানে আছে, হরমোনের কাজই তো তাই, সে যেখান থেকে তৈরি হয়, যে অর্গান থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে একটা দূরবর্তী জায়গায় আসে, এসে রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, ইউ অল নো দ্যাট। সো অক্সিটোসিন যখন তৈরি হয় তখন সে কি করবে, ইউটেরাসের মাসেল লেয়ারে যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরে এসে সে তার ইভেন্ট গুলা শুরু করে দিবে। কি ইভেন্ট হবে, নিশ্চয়ই ইনফ্লাক্স অফ দ্য ক্যালসিয়াম হবে উইদিন দ্য মাসেল সেল, স্মুথ মাসেল সেলের মধ্যে ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, আবার ইফ্লাক্স হবে। সো কন্ট্রাকশন উইল বি ফলোড বাই রিল্যাক্সেশন। এইখানকার মেকানিজম একদম তুমি বেসিক ফিজিওলজি পড়ে এসছো, সেখান থেকে পড়ো এখান থেকে পড়ো একই কথা, কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ইউটেরাসের মাসেলে কিন্তু কন্ট্রাকশন হয় ফলোড বাই রিল্যাক্সেশন। আর একটা ইন্টারেস্টিং কথা বলবো, আমাদের শরীরে অনেক স্মুথ মাসেল আছে, তাই না, নিশ্চয়ই স্টোমাকে আছে, তারপরে হচ্ছে গল ব্লাডারে আছে, ইউটেরাসে আছে, হার্টে আছে, হার্টে কার্ডিয়াক মাসেল। তো এরকম অনেক জায়গায় স্মুথ মাসেল আছে, কিন্তু ইউটেরাসের স্মুথ মাসেলের একটা স্পেশাল ক্রাইটেরিয়া আছে, সব মাসেলই কন্ট্রাক্ট করে, রিল্যাক্স করে, সব মাসেল ফাইবার। ইউটেরাসের মাসেল ফাইবার অ্যালং উইথ কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন আর একটা জিনিস করে, দ্যাট ইজ রিট্রাকশন। এবং রিট্রাকশন যদি না হতো তাহলে কিন্তু লেবার হতো না। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিট্রাকশন, হাউ ইট অকার্স, আমরা এই কথাগুলোই বেশি গুরুত্ব দিয়ে আজকে মনে রাখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। না, তাহলে দেখো ফিটোপ্লাসেন্টাল কম্পোনেন্ট কাজ করেছে, তাহলে শুরুতে কি হবে, এই যে এত কিছু কাজ আমরা শুনছি, আলটিমেটলি কি করবে, there will be starting of contraction। এই যে কন্ট্রাকশন, আমরা তো জানি যে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন তার ইউটেরাসে একটা কন্ট্রাকশন থ্রু আউট প্রেগনেন্সি চলতে থাকে, চলে না, একদম আর্লি উইকস অফ প্রেগনেন্সি থেকে কিন্তু থ্রু আউট প্রেগনেন্সি চলতে থাকে। কি নাম সেই কন্ট্রাকশনের, তবে শীঘ্রই লিখে জানাও, পড়া বন্ধ থাকলো। আমি লেখাটার অপেক্ষায় আছি। তাড়াতাড়ি লিখে পাঠাও, আমার হাতে বেশি সময় নয়।
11টা 41 হয়ে যাচ্ছে। গুড। মনিরা আফরোজ মলি লিখেছে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন, ভেরি গুড। তাহলে এই কন্ট্রাকশন যে চলছে সেই কন্ট্রাকশন কিন্তু ইউট্রাসের প্রোডাক্ট অফ কনসেপশনকে এক্সপেল আউট করছে না। যখন এক্সপেল আউট করার মতো কন্ট্রাকশন হবে, মানে অনেক বেশি ফোর্সফুল কন্ট্রাকশন হবে, দ্যাট কন্ট্রাকশন উইল ক্রিয়েট পেইন। তার মানে পেশেন্ট পারসিভ করতে পারবে যে পেইন হচ্ছে, এটা হলো পেশেন্টের ফিলিংস। আর পেইন যখন হবে তার মানে বুঝতে হবে দ্যাট দি কন্ট্রাকশন ফোর্স অফ কন্ট্রাকশন ইজ বিয়ন্ড দোজ অফ ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন। ক্লিয়ার দি মেসেজ? তাহলে এই যে কন্ট্রাকশনটা যে শুরু হলো, তাহলে লেবারের যে আমরা প্রসঙ্গে আসবো, লেবারটা শুরু হলো উইথ লেবার পেইন। লেবার পেইন ছাড়া কিন্তু লেবার হবে না, বোঝা গেল? তো আমাদের তাহলে এখন জানা উচিত যে কাকে আমরা লেবার পেইন বলবো। দেখো আমাদের রোগীরাও কিন্তু কনফিউজড হয়, এমনকি আমাদের মেডিকেল স্টুডেন্টরা যখন একটা কেস প্রেজেন্ট করে, রোগী বলেছে কি 7 দিন আগে থেকে ব্যথা হচ্ছিল, তুমি যদি ভালো করে হিস্ট্রিটা না নাও তাহলে তুমি বলবে পেশেন্ট ইজ ফিলিং পেইন ফর 7 days, বলে আদ্যপান্ত সব হিস্ট্রি বললা কি পেশেন্ট ইজ ইন, সে ধরো এরকম বলো প্রাইমারি গ্রাভিডা 40 weeks of pregnancy with labor pain। আচ্ছা, কোনো মানুষের 7 দিন ধরে লেবার পেন থাকতে পারে না। 7 দিন ধরে যার লেবার পেন থাকবে তার নানা কাহিনী হয়ে যাবে, বা লেবার পেন ইনচেস্টেড হয়ে যাবে, প্রাইমারি হলে তার ইনার্শিয়া ডেভেলপ করবে, অথবা তার অবস্ট্রাকটিভ লেবার হবে। কিন্তু একটা মানুষ সুস্থ মতো সুন্দর চোখের সামনে আরামে খেয়ে দিয়ে শুয়ে আছে, আর 7 দিন ধরে লেবার পেইন হচ্ছে, সেটা কিন্তু মোটেও ঠিক হলো না। ঠিক আছে? So that all pain is not true labor pain। সুতরাং আমাদেরকে কিন্তু একদম মানে ফিক্স করতে হবে what do you mean by true labor pain, এবং এই যে রোগী ট্রু লেবারে আছে কি নাই, that is a diagnosis। whether patient is in labor or not, that is a diagnosis। সেই ডায়াগনোসিসে আসতে হলে সেখানে অবশ্যই পেনের কথাটাই প্রথমে আসবে। So you have to know what do you mean by true labor pain। ট্রু লেবার পেনের আবার কতগুলো ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক আছে, সেটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিতে হবে। পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন এট রেগুলার ইন্টারভ্যাল। হ্যাঁ, তাহলে যেই পেনটা, আগে তো পেনের সাইজ, আমার তো পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন শুধু বললে হবে না, এখানে আমরা ক্যারেক্টারিস্টিক বলছি, সেই জন্য কিন্তু আমরা বলছি যে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন এট রেগুলার ইন্টারভ্যাল। তার মানে কি, আমরা যদি এরকম করে একটা গ্রাফ আঁকতাম তাহলে দেখতাম নির্দিষ্ট সময় পরে পরে কন্ট্রাকশন হচ্ছে। মেবি প্রথম দিকে হয়তো 10 মিনিট পরে পরে কন্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ অলসো রেগুলার ইন্টারভাল। এবং আস্তে আস্তে কিন্তু কি হবে, এই 10 মিনিট পরে পরে যে হচ্ছিল সে হয়তো আস্তে আস্তে 8 মিনিট পরে হবে, 7 মিনিট পরে হবে। সো ফ্রিকোয়েন্সি অফ কন্ট্রাকশন গ্রাজুয়ালি ইনক্রিজেস with increase in intensity and duration of contraction। মা আগে ব্যথা পাচ্ছিল বলে মিষ্টি মিষ্টি ব্যথা, চিন্তা করো ব্যথা আগে মিষ্টি মিষ্টি হয়, তো প্রথম দিকে মিষ্টি মিষ্টি ব্যথা হচ্ছিল, তারপরে চোখের পানি ফেলা ব্যথা হয়ে গেল। হ্যাঁ, সো ইন্টেন্সিটিটা বাড়লো। ডিউরেশন অফ কন্ট্রাকশন, আগে যে কন্ট্রাকশনটা হয়তো 15-20 সেকেন্ড সময় ধরে পারসিস্ট করছিল, এখন সেটা থাকছে 25-30 সেকেন্ড বা 40 সেকেন্ড। সো ডিউরেশনটা বাড়লো and it is associated with shock। শো কি জিনিস সেটা আমরা জানবো। তো এগুলো সব হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ ট্রু লেবার পেন। এবং এর সঙ্গে আর কি অ্যাসোসিয়েটেড থাকবে, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে প্রোগ্রেসিভ ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স। এগুলো সব টার্মিনোলজি আমরা খুব ভালো করে শিখবো। তার সঙ্গে ডিসেন্ট থাকতে পারে, ফর্মেশন অফ ব্যাগ অফ ওয়াটার হবে, এন্ড দিস পেইন উইল নট বি রিলিভড বাই এনি অ্যানালজেসিক্স, ইনেমা অথবা সিডেটিভ। সেগুলো দিলে কিন্তু এই ব্যথা ভালো হবে না। এখন যদি কনস্টিপেশনের ব্যথা ভালো হইতো তাহলে কি ইনেমা দিলে ভালো হয়ে যেত, কিন্তু এখানে ভালো হবে না। সো ট্রু লেবার পেইনের কিন্তু এখানে সাইটটা উল্লেখ করা হয়নি, সাইটটা বলা প্রয়োজন, অবশ্যই তোমরা সাইটের কথাটা অ্যাড করবা। সেটা হচ্ছে যে পেইন ইন অ্যাবডোমেন। রোগী কি জানে ইউটেরাসের কন্ট্রাকশন হচ্ছে কিনা? সে জানে না। সে কি জানে? সে জানে পেইন ইন অ্যাবডোমেন দ্যাট স্টার্টস ফ্রম দ্য ব্যাক and radiates to the abdomen and front of the thigh। সে তাহলে পেইনফুল ইউট্রাইন কন্ট্রাকশন, এটা হলো আমাদের মেডিকেল টার্মিনোলজিতে আমরা বলছি, মেডিকেল টার্মে
কিন্তু পেশেন্ট যখন ট্রু লেবার পেনের কথা বলবে তখন সে বলবে, এই লেকচারগুলো পরে গ্রুপে পাওয়া যাবে কি না? হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। এগুলো সব তোমাদের বইতে আছে। বইয়ের নাম কি? অবস্টেটিক্সের বইয়ের টেক্সট বইয়ের নাম এক্ষুনি লিখে জানাও আমাকে। আমি পড়াচ্ছি কিন্তু বইয়ের নাম লিখতে থাকো। তো মা যখন বলবে, পেশেন্ট যখন বলবে, সে কি বলবে? সে বলবে যে তার পেটে ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটা স্টার্টিং ফ্রম দ্য ব্যাক রেডিয়েটিং টু দ্য ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন এন্ড রেডিয়েটিং টু থাই এন্ড ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য অ্যাবডোমেন। রোগী কিন্তু নিজেও বুঝতে পারে তার পেটের মধ্যে একটা দলা চাকা শক্ত হয়ে উঠছে আবার নেমে যাচ্ছে। আর বাকি কথাগুলো কিন্তু রোগী বলবে বা তোমাকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে কতবার হচ্ছে, কতক্ষণ পরে পরে হচ্ছে, আগের চেয়ে এখন কিছুটা বেড়েছে কিনা, কি বেড়েছে, ব্যথার পরিমাণ বেড়েছে নাকি বারে বারে বেড়েছে, এসব কিছু বলতে হবে। হ্যাঁ, লিখেছ ডিসি দত্ত। দত্ত বানান কি ভুল হচ্ছে না? ডিইউ কিন্তু নট দত্ত। বোঝা যাচ্ছে তোমার হাতে বই নাই বা তুমি বইটা কিনো নাই। অসীম লিখেছে ডিসি দত্ত টেক্সট। হ্যাঁ, ঠিক আছে। যদি না থাকে সবাইকে কিন্তু ডাউনলোড করে সংগ্রহ করতে হবে অথবা কিনতে হবে। কেনার একটা সুবিধা হলো তুমি অনেকটা আপডেটেড বই পাবে। ডাউনলোড করতে গেলে ফ্রিতে সাধারণত ওরা একটা দুইটা আগের ভার্সন ফ্রি ডাউনলোডে দিয়ে রাখে। একটা কথা বলবো যে তোমরা কিন্তু তোমাদের টাইমটাই হচ্ছে প্রেশিয়াস। হ্যাঁ, তুমি নিজে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ পৃথিবীতে, তোমার চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নাই। সুতরাং একটা এখন তো বাংলাদেশের জন্য খুবই ভালো, যদিও পাইরেট করাকে কেউই আমরা দিতে পারি না, কিন্তু ইভেন দেন আমাদের দেশে যে ফটোকপি গুলো পাওয়া যায় সেগুলোর দাম কিন্তু বেশি না। সুতরাং তুমি যদি একটা টেক্সট বই হাতের কাছে না রেখে একটা পুরানো এডিশন পড়ো, ইউ উইল বি ইন লস। সুতরাং ইট ইজ বেটার to be always you try to take the updated knowledge. ঠিক আছে? সুতরাং বই থাকতে হবে এবং বইতে পড়তে হবে। এই স্লাইডের মধ্যে অনেক কথা বলা নাই। দেখো স্লাইডে কতটুকু লেখা দেওয়া সম্ভব, আর আমরা তার বাইরে অনেক কথা বলছি। এই যে অনেক কথা বলছি, তুমি যখন বইতে গো থ্রু করবে তুমি দেখবে বই অনেক মজা করে অনেক সুন্দর করে লিখেছে এবং তুমি সেখান থেকে অনেক কিছু পিক আপ করতে পারবে যা কিনা প্রফেসর ফাতেমা আশরাফি ম্যাডামের লেকচারের মধ্যে বলা হয় নাই। সুতরাং শুধুমাত্র স্লাইড আমরা দেখবো না, আমরা সেটা জানবো না, কোনো দরকার নেই। আমাদের হাতে সময় আছে, আমরা চিবিয়ে চিবিয়ে মজা করে সুন্দর করে বই পড়বো। তো ট্রু লেবার পেন কি আমরা বুঝতে পেরেছি? দেখো এই ট্রু লেবার পেনের ক্রাইটেরিয়া নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একেবারে 100-এ 100 মুখস্থ। এটা তোমায় মুখস্থ করতে হবে এবং যখন তুমি পেশেন্টের সাথে মেলাবে কিছুদিন দেখবে ওটার মুখস্থ লেভেলেও নাই, ওটা সূরা মুখস্থ হয়ে গিয়েছে। মানে তুমি শুরু করতে পারবে এবং শেষ করতে পারবে, এটা কোথাও ব্রেন রেখে দিতে, এখানে আলাদাভাবে কোনো কিছু মনে রাখা। ওকে, সো ট্রু লেবার পেনে যা আমরা পাবো না, দোজ আর ফলস লেবার পেন। ট্রু থাকলে কি? সত্যি থাকলে মিথ্যা আছে, ভালো থাকলে মন্দ আছে, ট্রু থাকলে ফলস আছে। দেয়ার ইজ অলসো ফলস লেবার পেন, সেটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। What is false labor pain? Define false labor pain. What are the causes of false labor pain? হ্যাঁ, তাহলে দেখো false labor pain হচ্ছে pain are probably due to a stretching of cervix and lower reference segment with consequent irritation of neighboring ganglia. কিন্তু false labor pain নানা কারণে হতে পারে, এখানে হয়তো শুধু বা ইউটেরাইন কজটা বলা হয়েছে এবং এরকম false labor pain বা প্রি লেবার পেন ইডির বেশ 3-4 সপ্তাহ আগে থেকেই শুরু হয়। পেশেন্ট হালকা হালকা ব্যথা অনুভব করে, but that pain is not a progressive one. That pain is not associated with hardening of uterus, and that pain is not associated with swelling or dilatation of the cervix. তাহলে false labor pain এর কিন্তু আরো অনেক কারণ আছে। একটা পেটে ব্যথা, সোজা কথা, রোগী বলছে পেটে ব্যথা, ওকে ট্রু না ফলস রোগী তো বুঝতে পারবে না, সে বলবে পেটে ব্যথা। তো সে পেটে ব্যথা একটা কনস্টিপেশনের জন্য হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হবে, অন্য কোনো কারণে হবে, মেন্টাল অ্যাগনিতে আছে সেজন্য হবে, এইভাবে নানা কারণে হতে পারে। সো ফলস লেবার পেনের ক্রাইটেরিয়াটা কি হবে? ডাল ইন নেচার। ইউট্রাইন পেন আমরা কি বলেছিলাম? কন্ট্রাকশন ফলোড বাই রিল্যাক্সেশন, তার মানে ইট ইজ স্পাজমোটিক বা কন্ট্রাক্টাইল ইন নেচার। আর এখানে হবে ডাল পেন, confined to lower abdomen and groin, কিন্তু আমরা কি বলেছিলাম? True labor pain starts from the back, reduced to abdomen and front of the thigh. তারপরে false labor pain not associated with hardening of uterus, এখান থেকে ইউটারাস ভালো করে কন্ট্রাকশন করছে না, করবে কিভাবে? ওর তো ক্যাসকেডই শুরু হয়নি, অক্সিটোসিন আসেনি, প্রোস্টাগ্ল্যান্ডিন আসেনি,
actin myosin কাজ করছে না, so there is no hardening of uterus. They have no other features of true labor pain as discussed above and usually relieved by enema. Okay, তাহলে ধরো তুমি এখন ইন্টার্নশিপ করবা, তো আপনাদের পর ইনশাআল্লাহ কাজ করলে তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তুমি মনে করলা যে এই পেশেন্টটা ট্রু লেবার পেন হইতেও পারে, আবার ফলস লেবার পেন, আননেসেসারি পিভি এক্সামিনেশন করাটাও ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাকে একটা ইনেমা দিয়ে দিলা বা একটা সিডিটিভ দিলা, যে দেখলে কি পেন ভালো হয়ে গেল, তার মানে দ্যাট ইজ ফলস। এখন দেখো শো কখন পাওয়া যাবে? শো ডিউরিং দ্য প্রসেস অফ লেবার। এই যে আমরা প্রথম যে কথাগুলো বললাম, ট্রু লেবার পেইন কে আমরা যে আইডেন্টিফাই করছি পেইন দিয়ে, হার্ডেনিং অফ ইউটেরাস, শো, ইফেসমেন্ট, এইসব যে কথাগুলো বলছি, একটা পেশেন্ট ধরো লেবারে আছে 7-8 ঘন্টা, তার ডাইলেটেশন হয়ে গিয়েছে 6 সেন্টিমিটার, তখন কিন্তু আমি শোর কথা বলবো না যে তার শো আছে, ক্লিয়ার? যখন নেক্সট স্টেপগুলো এসে যাবে তখন কিন্তু আমি শোর কথা বলবো না, যখন ডাইলেটেশন অনেক এগিয়ে যাবে তখন ইফেসমেন্টের কথা বলবো না। তাহলে আমাদেরকে পেশেন্ট দেখে দেখে কিন্তু বুঝতে হবে যে সাকসেসিভলি কিভাবে স্টেপগুলো সে পার করে। নাও হোয়াট ইজ শো? শো হচ্ছে শো করা, শোকেসিং। সার্ভিস ওয়ান্ট টু শোকেস দ্যাট দিস পেশেন্ট ইজ ইন লেবার, রাইট? তাহলে সেই শোটা সে কি দিয়ে শো করে? দেখো, with the onset of labor there will be profuse cervical secretion. Cervical secretion কোথা থেকে আসে? সার্ভিক্সে কোথা থেকে আসে? তাড়াতাড়ি লিখে দাও কোন ডেফিনিশনটা। অসীম তুমি কোন ডেফিনিশনটা চেয়েছো আমি বুঝতে পাইনি, তোমার ডেফিনিশনটা কোন ডেফিনিশনটা মনে হচ্ছে সেটা একটুখানি লিখে দাও। আমি যে প্রশ্নটা করেছিলাম সার্ভিসের সিক্রেশন, ডিসচার্জ, সার্ভাইকাল সিক্রেশন কোথা থেকে আসে? From where cervical secretion comes? তাড়াতাড়ি লিখতে হবে। নরমালি আমরা যে বলি যে সার্ভিস সিক্রেট করতে পারে, তাই না? ডিসচার্জ আছে সার্ভিসে, বা সার্ভিসের সিক্রেট করার ক্যাপাবিলিটি আছে, ভ্যাজানাল কিন্তু নাই, সার্ভিসের আছে। তো from where cervical secretion comes? Mucus secretion, that is the criteria যে কি ধরনের সিক্রেশন হচ্ছে, but from where it comes? False labor pain. Oh, false labor pain এর definition. অসীম false labor pain এর definition কি বলেছি? বইতেই আছে, সব জায়গায় আছে, পাবে বইতে। আচ্ছা আমি আবার বইতে দেখবো আমি কোথা থেকে তুলেছি, আগে দত্তেই আছে না? হ্যাঁ দত্তে দেখো পেজ 110 আছে false labor pain। এখন সার্ভাইকাল গ্ল্যান্ড লিখেছে মনিরা, শারমিন, রিমা লিখেছে এন্ডোমেট্রিয়াম, বেসিডিয়াল সারফেস। ওকে, আসলে সার্ভাইকাল সিক্রেশনটা হচ্ছে মিউকাস এবং সেটা আসে সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে, তাই না? নরমালি আমরা জানি সব, কিন্তু প্রেগন্যান্সিতে সে কি শোকেস করবে? তাহলে তার যে সিক্রেশন ছিল সেটা তো হবেই, কারণ হচ্ছে প্রেগন্যান্সির হরমোনের জন্য তার গ্ল্যান্ডুলার হাইপারট্রফি আছে, অনেক কিছু আছে, তো সিক্রেশনটা আছে। তাহলে সিক্রেশনের পাশাপাশি আর অনেকগুলো ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোকে একসাথে আমরা বলছি শো। So there will be profuse cervical secretion at the onset of labor. Simultaneously there will be slight oozing of blood. Blood কোথা থেকে আসছে? From rupture of capillary vessels of the cervix. কেনই বা হঠাৎ করে সার্ভিসের ভেসেল রাপচার হতে গেল? পরে আসবো আমরা এই কথাটা, আমরা এগুলো সব খুব ক্লিয়ারলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ থাকতে হবে। এবং from the raw residual surface caused by separation of the membrane. তাহলে মেমব্রেনটার সঙ্গে লেগেছিল, যখন রেসিডুয়াল থেকে মেমব্রেনটা সরে আসছে তখন কিন্তু রেসিডুয়াল সারফেস থেকেও ডিসচার্জ হবে। তাহলে এগুলো সব মিলে আমরা বলছি শো। তাহলে শোটা কি মিউকাস সিক্রেশনের মতো শুধু হলে হবে না, এর ক্রাইটেরিয়াটা হলো মিউসিনাস, কারণ এখানে মিউকাস ম্যাটেরিয়াল আছে কিন্তু সঙ্গে ব্লাড থাকছে এবং সেটা প্রফিউজ ইন অ্যামাউন্ট, কেমন? তাহলে সেটাই হচ্ছে শো। সো হোয়াট ইজ শো? ডিফাইন শো, শো কোথা থেকে আসে, রাইট টু শর্ট নোট অফ শো, এসব কথা কিন্তু পরীক্ষায় বলা হয়। আর যখন তুমি টেবিল ভাইভাতে বসবে মনে হয় প্রতি অল্টারনেট স্টুডেন্টই পাবে জাস্ট এই স্লাইডটা, হোয়াট আর দি স্টেজেস অফ লেবার। 5th ইয়ার পরীক্ষায় এগুলো খুব পেইড কোশ্চেন। সো দেয়ার আর 4 স্টেজেস অফ লেবার। আগে আমরা 3 স্টেজ বলতাম, এখন 4 স্টেজ ইনক্লুড করা হয়েছে, কারণ দেখা যায় ডেলিভারির পরে পরে মায়েদের অনেক মরবিডিটি মর্টালিটির কারণ হচ্ছে ফার্স্ট 1 আওয়ার আফটার ডেলিভারি, সেই জন্য ওটাকে এখন স্টেজেস অফ লেবারের মধ্যে যোগ করে নেওয়া হয়েছে।
যে সময়টা আমরা নিজেকে অবজার্ভ করি, কারণ তখন লেবারের প্রসেস সব শেষ। তো নাও देयर আর 4 স্টেজেস। এখন দেখো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, কিভাবে শুরু, কোথায় শেষ, কতক্ষণ সময় লাগে, কি ইভেন্ট হয়, এর প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষা আসবে, রিটেনে আসবে, ভাইভাতে আসবে, টেস্টে আসবে, সব আসবে। So what is first stage of labor? First stage starts from onset of কি, কখন বলবো আমরা, পেইন, স্টার্ট পেইন হবে বললে এমসিকিউ, ফেল, from onset of labor pain, তাও ফেল বলতে হবে from the onset of true labor pain, true labor pain, true labor pain। তাহলে true labor pain মানে আমরা যতগুলো ক্রাইটেরিয়া বলে এসেছিলাম এটা ওর মধ্যে ঢুকানো আছে, কিন্তু তুমি যদি টার্মিনোলজিটা ঠিক করে না বলো, না লিখো, তাহলে আমরা ধরে নিব যে তুমি তফাৎগুলোই জানো না। So you must utter that first stage of labor starts from onset of true labor pain and ends with full dilatation of the cervix। এখন ফুল ডাইলেটেশন মানে কি বোঝায় সেটা কিন্তু অনেক বোঝার বিষয়, সেটা আমরা পরে গিয়ে বলবো। একটু মনে রাখো, আমি যদি এটা বলতে ভুলে যাই তাহলে তোমরা আমাকে একটু হেল্প করো। ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস বলতেই হবে, কারণ আমরা ফার্স্ট স্টেজ অফ লেবারের প্রথম অংশটা কিন্তু জানি, আমরা পড়েছি কনসেপ্ট অফ ট্রু লেবার পেইন, কিন্তু কোথায় গিয়ে শেষ হলো সেটাও জানতে হবে। তাহলে শুধু ডাইলেটেশন অফ দ্য সার্ভিস বলে কিন্তু হবে না, এখানেও আবার তোমাকে স্পেসিফিক বলতে হবে, কারণ 6 সেন্টিমিটার ডাইলেটেশন, 3 সেন্টিমিটার ডাইলেটেশন, অলসো ফর্ম অফ ডাইলেটেশন। সো ইউ হ্যাভ টু সে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। ফার্স্ট স্টেজ ডিউরেশন কতক্ষণ থাকে, 12 ঘন্টা, মাল্টিপ্লাইয়ের জন্য 6 ঘন্টা। এই যে ঘন্টা মন্টা এইসব কেন মনে রাখছে জানো, কারণ হচ্ছে আমরা যখন অবস্টেটিক্সে আবার এক ধাপ আগাবো তখন আবার এটা হয়ে যাবে বেসিক, বুঝতে পারছো? ক্লিনিক্যালের বেসিক হয়ে যাবে এটা, যে ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে, কতক্ষণ সময় ধরে হয়, এইসব তখন আমাদের জানতে হবে। সম্পূর্ণ হাসান রাফি একটা মজার কথা লিখেছো, লিখে খুব ভালো করেছো। সেটা হচ্ছে যে প্রশ্ন লিখেছো, এবং আমার মনে হয় এই প্রশ্নটা অনেকের মধ্যেই থাকতে পারে। প্রশ্নটা লিখে তুমি খুবই ভালো করেছো। প্রশ্নটা সবাই একটু মনোযোগ দাও। দেখো সে লিখেছে true labor pain after 4 সেন্টিমিটার cervical dilatation, never and never and never। তোমার ব্রেনটা একদম পুরনো কিছু থেকে থাকলে ওটাকে পরিষ্কার করে নাও, ব্রেনে বসিয়ে নাও। true labor pain means true labor pain মানে পেইন বলছি, পেইন, পেইন স্টার্টস কোথা থেকে, কি তার ক্রাইটেরিয়া, অ্যাসোসিয়েটেড কি থাকবে, এগুলো সব মিলে হচ্ছে ট্রু লেবার পেইন। তুমি যেটা বলতে চেয়েছো যে ট্রু লেবার পেইন হয়ে 4 সেন্টিমিটার ডাইলেটেশন করলে তখন থেকে আমরা এটাকে অ্যাক্টিভ ফেজ অফ লেবার বলি, এবং তখন থেকে আমরা পার্টোগ্রাফটা মেইনটেইন করি। তো লেবারের দুটো ফেজ আছে, একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ বিফোর 4 সেন্টিমিটার ডাইলেটেশন বা আপ টু ডাইলেটেশন আপ টু 4 সেন্টিমিটার। তাহলে কোথায় শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল? ফ্রম ট্রু লেবার পেন থেকে শুরু হয়েছিল, তাই না? ট্রু লেবার পেন থেকে শুরু হয়েছে 4 সেন্টিমিটার ডাইলেটেশন হওয়া পর্যন্ত, এইটুকু ফেজটাকে বলে ল্যাটেন্ট ফেজ। কিন্তু অলরেডি কিন্তু ফার্স্ট স্টেজ শুরু হয়ে গিয়েছে, তাই না? ফার্স্ট স্টেজ শুরু হয়ে গিয়েছে, আর অ্যাক্টিভ ফেজ হলো 4 সেন্টিমিটার ডাইলেটেশন থেকে শুরু করে একদম ডেলিভারি হওয়া পর্যন্ত। ওকে, আমার মানে ক্লিয়ার হয়েছে? এরকম ছোট ছোট প্রশ্ন করবে তোমরা, ক্লাসের মধ্যেই করবে, কোনো অসুবিধা নেই, কারণ আমি একই সঙ্গে তোমাদের সঙ্গে চলতে পারবো। মাঝে মাঝে রিল্যাক্স করি, অসুবিধা নেই। 12টা বেজে গিয়েছে, আমাদের সময় কিন্তু শেষ। আমরা কি পড়া কন্টিনিউ করবো? ব্রেন ফাটা আছে তো সবার? ওকে, তাহলে যেখানে ফার্স্ট স্টেজ শেষ সেখানে সেকেন্ড স্টেজ শুরু। ইটস ভেরি ইজি, মুখস্থ রাখার কোনো বিষয় নয়। সেকেন্ড স্টেজ মানেই হচ্ছে ফ্রম দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস আপ টু ডেলিভারি অফ দ্য ফিটাস। বাচ্চা ডেলিভারি হয়ে গেল। বাচ্চা ডেলিভারি হওয়া মানে কিন্তু সব ডেলিভারি হয়নি, বি কেয়ারফুল, এখনো ডেলিভারি হতে বাকি আছে, প্লাসেন্টা, কর্ড এন্ড মেমব্রেন। আচ্ছা, আরিজাত লিখেছে, ভট্টাচার্য লিখেছে যে অ্যাক্টিভ আর ল্যাটেন্ট ফেজটাকে আবার বলবো। ওকে ফাইন। আমরা স্টেজেস অফ লেবার আমরা যে ভাগ করছি, তোমাকে যখন জিজ্ঞাসা করবে হোয়াট আর দি স্টেজেস অফ লেবার, তোমাকে বলতে হবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। আর যদি তুমি বলো ফেজ অফ লেবার, ইট ইজ এ বিট ডিফারেন্ট ফ্রম দ্য স্টেজেস। ফেজ অফ লেবার হলো ল্যাটেন্ট ফেজ আর অ্যাক্টিভ ফেজ।
ল্যাটেন্ট ফেজ মানে কিন্তু অলরেডি সে লেবার। ল্যাটেন্ট ফেজ বললে তোমাকে বুঝতেই হবে পেশেন্ট ইজ ইন ট্রু লেবার, এবং যতক্ষণ না সার্ভিসের ডাইলেটেশন 4 সেন্টিমিটার পর্যন্ত হবে ততক্ষণ ল্যাটেন্ট। ল্যাটেন্ট ফেজটা কেন ইম্পর্টেন্ট? ল্যাটেন্ট ফেজ নিয়ে আমরা মাথা ঘামাই না, ও ল্যাটেন্টে আছে। কারো পেইন একটু বেশি, কারো একটু কম, কারো সার্ভিক্স চট করে রেসপন্স করবে, কারো সার্ভিক্স ঘুমিয়েই থাকবে, কারো সার্ভিক্স মুখ ফুলিয়ে রাখবে। তো থাক, সেই জন্য আমরা ঘড়িও দেখবো না, ঘন্টাও দেখবো না। উনি ল্যাটেন্ট ফেজে আছে, ল্যাটেন্ট ফেজে থাক, আমরা তাকে কোনো অগমেন্টেশন নিয়েও মাথা ব্যথা করবো না। সো দ্যাট ইজ ল্যাটেন্ট ফেজ। কারণ ধরে নেওয়া হয় এসব পেইন খুবই মাইল্ড থাকে, যার জন্য বাচ্চাও কাঁদে। তবে অবশ্যই আমাদের ফলোআপে ফিটাল সার্ভিলেন্স কন্টিনিউ করতে হবে, কারণ ল্যাটেন্ট ফেজ কেন, উইদাউট লেবার পেইন একটা বাচ্চা খারাপ হতে পারে, সেজন্য ফিটাল সার্ভিলেন্স আমরা কন্টিনিউ করি। বাট ওয়ান্স ইট বিকামস 4 সেন্টিমিটার ডাইলেটেশন, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ফেজ অফ লেবার, তখন থেকে কিন্তু ইউটেরাস একদম চাঙ্গা। অনেকগুলো নিয়ম ফলো করতে হবে তাকে, যেমন তার হলো কন্ট্রাকশন ঠিক থাকতে হবে, অ্যাডিকুয়েট কন্ট্রাকশন থাকতে হবে, তার ডাইলেটেশন কেমন হতে হবে। In case of primary, dilatation হতে হবে at least 1.5 centimeter per hour. In case of multi, at least 1 centimeter per hour. তো ডাইলেটেশন তো তখনই হবে যখন পেইনটা ভালো থাকবে, পেইন ভালো না থাকলে ডাইলেটেশন হবে না। আবার যদি কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে সেটাও ডাইলেটেশন না করতে পারে, তাহলে এই অ্যাক্টিভ স্টেজে গিয়ে উই আর অলসো অ্যাক্টিভ, আমরা একদম এইরকম হয়ে থাকি, কোনো ত্রুটি বিচ্যুতি সহ্য করা হবে না, প্রতি মুহূর্তে ইভ্যালুয়েশন, তেন অনেক কিছু। সো দ্যাট ইজ the cut-off point by 4 centimeter. সুতরাং এটাই হলো অ্যাক্টিভ ফেজ অফ লেবার। ক্লিয়ার হয়েছে? ওকে, আমরা আমাদের পড়ার জায়গায় ফিরি। ফার্স্ট স্টেজ বলেছি, সেকেন্ড স্টেজ বলেছি। সেকেন্ড স্টেজের ডিউরেশন হলো ইন কেস অফ প্রাইমারি 2 ঘন্টা, ইন কেস অফ মাল্টি অনলি 30 মিনিটস। তাহলে ফুল ডাইলেটেশন হলে মাল্টি তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। প্রাইমের জন্য আমরা একটু সময় নিতে পারি, সেটা আপ টু 2 আওয়ার্স। এই সময়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমার একটা পেশেন্ট যদি তুমি বলো যে ফুল ডাইলেটেশন হয়েছে, উইদাউট ফুল ডাইলেটেশনের ক্রাইটেরিয়া আবার বলতে পারবে না। ফুল ডাইলেটেশন হয়েছে তখন থেকে তুমি প্রাইমের জন্য অবশ্যই 2 ঘন্টা বেশি ওয়েট করতে পারবে না, তোমার বাচ্চা ডেলিভারি করে ফেলতে হবে, আদারওয়াইজ ফিটাল ডিস্ট্রেস হবে, ফিটাল ডেথ হবে। এবং মাল্টির জন্য অবশ্যই তুমি 30 মিনিটের বেশি ওয়েট করবে না, তুমি কোনো না কোনো ইন্টারভিউশনে যাবে। নাও থার্ড স্টেজ। থার্ড স্টেজ অফ লেবার হচ্ছে, ওয়েলকাম ওয়াটার জুজু। থার্ড স্টেজ অফ লেবার হচ্ছে কি, ইট বিগিনস আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস। কি বাচ্চা ডেলিভারি হয়ে গেল না, সেকেন্ড স্টেজে আর কি বাচ্চা পেটে আছে? নাই, বেরিয়ে গিয়েছে। আছে কি? প্লাসেন্টা, কর্ড আর মেমব্রেন। তাহলে থার্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজ যেখানে শেষ, থার্ড স্টেজ সেখানে শুরু। এটা মুখস্থ রাখার কোনো বিষয় না। ইট বিগিনস after expulsion of the fetus and ends with expulsion of the placenta, cord and membrane, যেটাকে আমরা আফটার বার্থ বলি। ডিউরেশন দেখো, ডিউরেশন বোথ প্রাইমারি এবং মাল্টি দুজনের জন্য এর নরমাল ডিউরেশন হচ্ছে 15 মিনিটস, তার মধ্যেই বেরোতে হবে। 30 মিনিটস যদি পার হয়ে যায়, আরো 15 মিনিট বসে থাকলো, ডেলিভারি হচ্ছে না, তখন আমরা তাকে ডিফাইন করবো অ্যাজ রিটেন প্লাসেন্টা। ওকে, আর কি ডিউরেশন ইজ রিডিউস টু 5 মিনিটস ইন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। তোমরা নিশ্চয়ই পড়েছো, কেউ কেউ জানো, দ্যাট ইজ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট ইন দ্য থার্ড স্টেজ অফ লেবার। বিশ্বজুড়ের একটা নাম আছে MTSL, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। হ্যাঁ, এবং এটা খুব রিকমেন্ডেড যে তুমি 15 মিনিট বসে বসে মায়ের ব্লাড লস করাবা না, তুমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করবা, সুন্দরভাবে প্লাসেন্টা তাড়াতাড়ি সেপারেট হয়ে যাবে, ব্লিডিং কম হবে, এন্ড দেয়ার ইজ লেস চান্স অফ পোস্টপার্টাম হেমোরেজ। পড়াশোনার পাশাপাশি অনেক ন্যাশনাল ইস্যু সম্পর্কে একটু চোখ খোলা রাখতে হবে। যেমন হচ্ছে আমাদের দেশে এখনো ম্যাটারনাল মর্টালিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো এই পোস্টপার্টাম হেমোরেজ। 31% কেসে ম্যাটারনাল মর্টালিটি, 31% ইজ রেসপন্সিবল ফর পোস্টপার্টাম হেমোরেজ। এত ভয়ানক, এত কি বলবো ভয়াবহ। শরীরে রক্ত আছে কতটুকু? 5 লিটার। প্রেগনেন্সিতে আবার একটু পানি টানি বেশি হয়েছে, প্লাজমা হেনোটেনো বেশি হয়েছে, হয়ে 6.5 লিটার 7 লিটার হয়েছে। বেরিয়ে যেতে কতক্ষণ লাগবে? কয় বোতল পানি মামের বোতলে হিসাব করো, বেরিয়ে যেতে কতক্ষণ লাগবে? 1 লিটারের 5টা 6টা বোতল সাজিয়ে নাও চোখের সামনে, আর তাকে এরকম করে উপর করে দাও, দেখো কতটুকু সময় লাগে পানিটুকু বেরিয়ে যেতে। কতটুকু সময় পিপিএসএ রোগী খারাপ হয়ে যাবে, মরে যাবে। বুঝতে পারছো? সো এই সব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা ডিস্ট্রাক্টেড হতে চাই না, আমরা চাই যে আমরা কনফাইন থাকবো উইদিন দ্য স্টেজেস অফ লেবার। তাহলে আমাদের কি ক্লিয়ার হয়েছে স্টেজ গুলা, ডিউরেশন গুলা, ইম্পর্টেন্স গুলা? ঠিক আছে।
ফোর্থ স্টেজ হচ্ছে স্টেজ অফ অবজারভেশন, আগেই বলেছি। সো নাও ফিজিওলজি অফ নরমাল লিভার। আজকে পড়বো না পড়বো না তাই বলো? আজকে পড়বো না, না? ওকে। কিন্তু আমার মনে হচ্ছে তাহলে আমার লিভারেই 3টা ক্লাস লেগে যাবে। আমি কি বেশি স্লো যাচ্ছি? আমি কি বেশি স্লো যাচ্ছি? আমি কি কিছুক্ষণ কন্টিনিউ করবো? ছেড়ে দেবো? আচ্ছা অল্প একটু বলি, হ্যাঁ, অ্যাটলিস্ট একটু স্ক্যান বলা বলি, বেশি যদি নাও চাই। সো ফিজিওলজি আমাদের এত জানতে হবে, একটুখানি জানি, কারণ হচ্ছে যে ক্লিনিক্যালের এটা আবার বেসিক হয়ে যাচ্ছে। সুতরাং ক্লিনিক্যালে আমরা যখন অবস্ট্রাকটিভ লেবার বলবো, প্রলং লেবার বলবো, মাকে ফ্লুইড দাও, ডিহাইড্রেশন কারেকশন করো, এইসব কথা যখন বলবো তখন আমাদের এই বেসিকগুলো লাগবে, সেই জন্য একটু বলি। তাহলে ইউট্রাসের কন্ট্রাকশন, রিট্রাকশন এগুলো লেবারের সাথে খুব রিলেটেড, হ্যাঁ। কিন্তু সেই কথাটা যাওয়ার আগে কন্ট্রাক্ট করবে কে? করবে? আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। অল্প পড়ি, হ্যাঁ, বেশি পড়বো না, ঠিক আছে। তোমরা যেখানে এক্সস্টেড ফিল করবা শেষ করে দিব। আচ্ছা, তোমরা যেখানে এক্সস্টেড ফিল করবা আমাকে বলো, হ্যাঁ, আমি ছেড়ে দেবো সেখানে, ফাইন। তো এই যে ইউট্রাস কন্ট্রাক্ট করবে না রিট্রাক্ট করবে না রিল্যাক্স হবে, তাহলে ইউট্রাসের মাসেল এখানে ইম্পর্টেন্ট, তাই না? স্মুথ মাসেল। তো এই ইউট্রাসের মাসেলের যে ডিস্ট্রিবিউশনটা, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে থাকে ইউট্রাসের মাসেল লেয়ারটা? আমরা জানি যে তোমরা দেখেছো অ্যানাটমিতে, তাই না, যে ইউট্রাস একদম ঠিক একটা মাসেল লেয়ার দিয়ে তৈরি, ভিতরে ক্যাভিটি ট্যাভিটি তেমন কিছু নাই বললেই চলে, আছে অবশ্যই অল্প স্বল্প। তো ক্যাভিটি না থাকলে আবার এত ফাংশন করতে কে হবে? তো মাসেল লেয়ারটা, আউটার লেয়ারটা হচ্ছে লংজিটিউডিনাল, সাথে কিছু হরাইজন্টাল ফাইবার থাকে। প্রেগন্যান্সিতে কিন্তু এই লেয়ারগুলো অনেক বেশি ক্লিয়ারলি আইডেন্টিফাইড দ্য নন প্রেগন্যান্ট স্ট্যাটাস, কারণ এদের অনেক বেশি হাইপারপ্লাসিয়া হয়, হাইপারট্রফি হয়, স্ট্রেচিং হয়, হয়ে কিন্তু ইউট্রাসের এই এতটুকু ইউট্রাস অনেক বড় একটা হয়ে যায়। সো ট্রেডিশনালি ইউট্রাস 3টা লেয়ার আমরা জানি, সেটা হচ্ছে আউটার, মানে যেটা কি পেরিমেট্রিয়ামের দিকে, পেরিটোনিয়ামের দিকে, দ্যাট ইজ দ্য আউটার লংজিটিউডাল লেয়ার। মিডিল যেটা সেটা হচ্ছে ইন্টারলাসিং লেয়ার। এই যে কথাটা ইন্টারলাসিং খুবই ইম্পর্টেন্ট, অনেক কষ্ট করে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করেছে, কেটেছে যে দেখে। এই যে ইন্টারলাসিং যদি না থাকতো তাহলে আমাদের মেয়েরা কেউ আর ডেলিভারি করে বাঁচত। কেন? কারণ হচ্ছে ইন্টারলাসিং ফাইবারের মধ্যে দিয়ে কিন্তু ব্লাড ভেসেলটা ঢুকেছে, এবং তুমি দেখো যখন কন্ট্রাক্ট করছে ভিতরের ব্লাড ভেসেলটা কিন্তু ভিতরে ব্লাড ভেসেলটা কিন্তু চাপে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে মিডিল লেয়ারটা সেটা হচ্ছে comprised of middle interlacing layer comprised of circular fibers arranged in multiple direction. একটা প্রশ্ন করেছে আরিয়া, কি সাইরা নাকি? ও আচ্ছা, মেবি সাইরা হতে পারে, যে আলাদা হয়ে গেছে। যাই হোক, লিখেছো যে একজন প্রেগনেন্ট লেডি লেবারে গেলে তাকে কোন পজিশনে থাকতে হবে। ভেরি গুড কোশ্চেন, বাট দিস ইজ নট দ্য কোশ্চেন ফর টুডে। কোশ্চেন জমা করে রাখতে হবে ম্যানেজমেন্টের বিকল্প, নট নাও। ওকে, লিভিং লিগেচার, হ্যাঁ, এই যেটা বলছিলাম এটাকে বলা হয় লিভিং লিগেচার। ভেরি গুড ফর অ্যাসিস্টিং মি নাবিনা। এক্সেস ব্লিডিং কন্ট্রোল করার জন্য শুধু নয়, নর্মাল ব্লিডিং কন্ট্রোল করার জন্য কিন্তু এই ক্রিসক্রস ফ্যাশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মিডিল হচ্ছে ইন্টারলেসিং লেয়ার কম্প্রাইজড অফ সার্কুলার ফাইবারস অ্যারেঞ্জড ইন মাল্টিপল ডিরেকশন কন্টেনিং লেয়ার অফ ব্লাড ভেসেল। আর ইনার লেয়ারটা আবার সার্কুলার। তাহলে আমরা একটু ছবিতে একটু চোখে রাখি, তাহলে আমাদের ভুল হবে না কখনো। দেখো বাইরেটা দেখছি আমরা জাস্ট একটু পেরিটোনিয়ামটা সরিয়ে, এখানে একটু হালকা করে ইনসিশন দিয়ে পেরিটোনিয়ামটা সরিয়ে দিয়েছে, দিয়ে প্রথম যে বেরিয়ে এসছে সে হচ্ছে লংজিটিউডাল ফাইবার। তারপর তাকে সরিয়ে যে বেরিয়ে এসছে সে হচ্ছে মেশ লাইক মিডল লেয়ার। থার্ড হলো ইনার লেয়ার। এখানে অনেক মজার মজার জিনিস আছে, এটা না জানলে তুমি জানবে না ডিউরিং কন্ট্রাকশন কিভাবে ইফেসমেন্ট হচ্ছে, লোয়ার সেগমেন্ট ফর্মেশন হচ্ছে, ডাইলেটেশন হচ্ছে। এগুলো জানার জন্য কিন্তু এটা মনে রাখা খুব প্রয়োজন। বুঝতে পারছো? নাও আমরা চলে যাচ্ছি কন্ট্রাকশনের কাছে। যেহেতু কন্ট্রাকশনে ছিলাম না, রিট্রাকশনে যাচ্ছি আমরা। এই দেখো কন্ট্রাকশনের ছবিতে আমরা চলে এসেছি।
একটু ভালো ছবিতে যাব এরপরেরটা। হ্যাঁ, দেখো এই যে আপার লেয়ারের যে মাসলটা না দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে লংজিটিউডাল মাসল, সে এসে কি করেছে, তার ফাইবার গুলো এসে তোমার সার্ভিক্স এবং লোয়ার ইউটেরাস সেগমেন্টের সার্কুলার মাসল ফাইবারের সঙ্গে অ্যাডহারেন্ট হয়ে গিয়েছে। ক্লিয়ার? তাহলে লোয়ার সেগমেন্ট সম্পর্কে আমরা অল্প একটু বলছি। লোয়ার সেগমেন্ট ইজ ফর্ম ফ্রম দা ইসমাস, সেই জায়গাগুলো আমরা এক এক করে আবার আসবো। হ্যাঁ, যেহেতু এখন মাসল ফাইবারের কথা বলছি সেই জন্য এর ইম্পর্টেন্সটা বলতে গিয়ে আমি একটু জাম্প করেছি, তোমরা আমার সঙ্গে থাকো। সেটা হচ্ছে যে outer longitudinal layer is connected বা outer muscle fibers of upper segment is attached with the circular fibers of lower segment and upper part of the cervix. তাহলে এখানে কি একটা বাকেট বল অ্যাকশন হচ্ছে, তাই না? বালতি যখন একটা ছোট্ট চিকনা একটা হ্যান্ডেল ধরে আমরা কিন্তু এক বালতি পানি উঁচু করে ফেলি, ঠিক আছে না? তাহলে এখানেও কিন্তু জিনিসটা তাই হচ্ছে, যখন ইউটেরাসের কন্ট্রাকশন হবে, আপার সেগমেন্ট যখন কন্ট্রাকশন হবে, তখন এই যে সার্ভিক্সের যে ক্যানালটা বন্ধ হয়ে আছে, তাই না? দেখো আস্তে আস্তে সার্ভিসের কতখানি লেন্থ ছিল, একটা টিবুলার ফর্ম ছিল সার্ভিসটা, সেই সার্ভিসটা আস্তে আস্তে কি হচ্ছে, টেকেন আপ হয়ে যাচ্ছে উইদিন দা আপার সেগমেন্ট বাই দা কন্ট্রাকশন অফ দা আপার লংজিটিউডাল মাসল ফাইবার। তাহলে এইখানে সার্ভিসের যে লেন্থ যতটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কি সার্ভিসের লেন্থ অতটা আছে? নাই। দেখো অলমোস্ট প্রায় 25% কিন্তু কমে গিয়েছে। এই যে সার্ভিসের লেন্থ কমে যাচ্ছে, দিস ইজ কল্ড ইফেসমেন্ট। বুঝতে পেরেছো? হোয়াট ইজ ইফেসমেন্ট? ইফেসমেন্ট মানে হচ্ছে শর্টেনিং অফ দা লেন্থ অফ দা সার্ভিস। উল্টা আমরা আরেকটা বলতে পারি, টেকেন আপ অফ দা সার্ভিস ইনটু দা লোয়ার ইউটেরাস সেগমেন্ট বা ইনটু দা আপার পার্ট অফ দি ইউটেরাস অথবা বডি অফ দি ইউটেরাস, যেটাই তুমি বলো, যে টেকেন আপ হয়ে যাচ্ছে মানে এটাকে সে নিয়ে ফেলছে, এই ওর পার্ট হিসেবে নিয়ে ফেলছে। এবং এরকম কমতে কমতে যখন দেখা যাবে যে পুরাটাই নিয়ে ফেলেছে, তার মানে দাঁড়াচ্ছে যে সে সম্পূর্ণ টেকেন আপ হয়ে গেছে। এই দেখো পরের ছবিটা, বাই দ্য পুল অফ লংজিটিউডাল মাসল অফ দ্য ইউটেরাস। তাহলে বিফোর লেবারে কেমন ছিল, এখানে বাচ্চাটা আছে, তাই তো? এই লংজিটিউডাল মাসল ফাইবার গুলো আছে, এখানে ক্যানাল বন্ধ হয়ে আছে, সার্ভিস টিবুলার হয়ে আছে। কিন্তু যখন তার লেবার পেইন শুরু হয়ে গেল, তখন কি হচ্ছে, লেবার পেইন শুরু হয়ে যাওয়ার পরে দেখো আপার সেগমেন্টটা কন্ট্রাক্ট হচ্ছে, লোয়ার সেগমেন্ট ফর্মেশন হচ্ছে এবং সার্ভিসটা টেকেন আপ হচ্ছে এবং সার্ভিসের ডাইলেটেশন হচ্ছে। যতটা পুরু ছিল এখানে সার্ভিসের ওয়াল, আমরা দেখি কি বলি, সার্ভিসের লিপ বলি, এখন কিন্তু লিপটা আস্তে আস্তে ডাইলেটেশন হবে, ইফেসমেন্ট হবে এবং ডাইলেটেশনের সাথে সাথে থিনিং অফ দ্য লিপ হবে। আমরা আবার পিছনে ফিরে যাচ্ছি, আমরা মাঝে মাঝে একটু জাম্প করি, আমাদের অভ্যেস খারাপ, আমরা জাম্পে চলে যাচ্ছি। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন যে হচ্ছিল, তোমাকে কিন্তু একটা পেশেন্ট ট্রু লেবারে আছে কিনা সেটা দেখতে হলে কি করতে হবে, ইউটেরাসের কন্ট্রাকশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। বিকজ পেশেন্টের শুধু পেইন থাকলেই হবে না, দেয়ার মাস্ট বি কন্ট্রাকশন অফ দা ইউটেরাস। হ্যাঁ, অনেকে আছে যে পেশেন্ট যদি খুব চিৎকার করে কাঁদে ব্যথায়, তখন বলে রুগীর অনেক ব্যথা হচ্ছে। আর যে রুগী চুপ করে থাকে, কষ্ট করে হজম করছে, ঘামছে, বলে ও না, ওর তো তেমন পেইনই নাই। তাহলে ক্লিনিক্যাল আসপেক্ট থেকে কিন্তু পেশেন্টের এই কথা বলে আমাদের হবে না, সেটা হচ্ছে তার ইন্টেন্সিটি, এক একজনের পারসেপশন এক এক রকম। আমাকে ফাইন্ড আউট করতে হবে ইউটেরাসের কন্ট্রাকশনের ইন্টেন্সিটি কেমন, তার ডিউরেশন কেমন, ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, এগুলো সব আমাকে বের করতে হবে। কি করে বুঝতে পারবো? অ্যাবডোমেনের উপরে হালকা করে আমি হাতটা রাখবো, আমি যদি এরকম মেসেজ করতে থাকি তাহলে এটি স্টিমুলেট করবে ইউটেরাসের কন্ট্রাকশন। সো দ্যাট আমি হালকা করে হাতটা রাখবো, রেখে কি দেখবো, হাতের মধ্যে নিচে ইউটেরাসটা কন্ট্রাক্টেড হয়ে উঠছে, ঘড়িতে তাকালাম কতক্ষণ ধরে পারসিস্ট করছে, আবার এটা আস্তে 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 সফট হয়ে যাচ্ছে, আবার কন্ট্রাকশন আসছে, তাহলে কতক্ষণ পরে আসলো দেখলাম, আবার আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে। তাহলে আমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে আমি কতটুকু এক্সপেক্ট করি। ডিপেন্ডস কোন স্টেজ অফ লেবারে আছে। অবস্ট্রিক্সে কিন্তু কোনো হারই চলে না, মাঝে মাঝে ছাড়া, ইমার্জেন্সি হলে হারি করতেই হবে, একদম জীবন বার করে দিতে হবে। ওকে, তাহলে ডিউরেশন দেখো, ইন ফার্স্ট স্টেজ কন্ট্রাকশন লাস্টস ফর अबाउट 30 সেকেন্ডস ইনিশিয়ালি বাট গ্রাজুয়ালি ইনক্রিজিং ডিউরেশন উইথ প্রোগ্রেস অফ লেবার। এটা যদিও বলেছে 30 সেকেন্ড, কিন্তু আসলে আরো কম থাকে,
ল্যাটেন্ট ফেজ যখন প্রথম শুরু হয় তখন কিন্তু আরো কম থাকে, 10-15 সেকেন্ড করে থাকে, গ্রাজুয়ালি এটা বাড়তে বাড়তে 25-30 সেকেন্ড পর্যন্ত আসতে হবে ফার্স্ট স্টেজ অফ লেবারে। সেকেন্ড স্টেজ অফ লেবারে গিয়ে সে আরো বেশি সময় ধরে থাকবে। সো ফ্রিকোয়েন্সি কেমন হবে? ফ্রিকোয়েন্সি হচ্ছে শুরুতে একদম যখন কেবল শুরু হচ্ছে তখন হলো 10 to 15 মিনিটস পারসিস্ট করবে। এই যে আমি হাত দিয়েছি, আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখছি, এটা নিচে চলে যাওয়ার আগে মানে সফট হয়ে যাওয়ার আগে কতটুকু দেখলাম? মাত্র 10 সেকেন্ড ছিল, সরি ইন্টারভাল বলছি, ফ্রিকোয়েন্সি বলছি। 10-15 মিনিট পরে আবার আসছে, চলে গিয়েছে, আবার 15 মিনিট পরে আসছে, কিন্তু পরের দিকে গ্রাজুয়ালি এটা ইনক্রিজ করতে থাকবে until the second stage of labor। তাহলে অ্যাডিকুয়েট কন্ট্রাকশন আমরা যখন বললাম না 4 সেন্টিমিটার হলে অ্যাক্টিভ ফেজ অফ লেবারে আমরা সব এরকম হয়ে থাকি, তখন আমরা দেখতে চেষ্টা করি যে তার কন্ট্রাকশনটা অ্যাডিকুয়েট আছে কিনা। What do you mean by adequate contraction? Adequate contraction মানে হচ্ছে 3 contraction per 10 minutes in first stage of labor which persist for 20 to 40 seconds। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া মিলে হচ্ছে অ্যাডিকুয়েট পেইন। তুমি সেই অ্যাডিকুয়েট পেইনটা ল্যাটেন্ট ফেজে খুঁজবে না, 4 সেন্টিমিটার হলে অ্যাক্টিভ ফেজে সে তুমি দেখবে যে তার অ্যাডিকুয়েট পেইন হচ্ছে কিনা। তাহলে অ্যাডিকুয়েট পেইন আবার বলছি অ্যাটলিস্ট 3 কন্ট্রাকশন পার 10 মিনিটস, অনেক বেশি হওয়াও চলবে না কিন্তু সেটা হচ্ছে হাইপার কন্ট্রাকশন। সো 3 কন্ট্রাকশন, অনেক সময় বলে 2 to 3 কন্ট্রাকশন পার 10 মিনিটস which persist for 20 to 40 seconds। তাহলে 10 মিনিটে 3টা কন্ট্রাকশন হতে হবে পার 10 মিনিটস। সো দিস ইজ অ্যাবাউট দ্য কন্ট্রাকশন। দেন সেকেন্ড স্টেজ অফ লেবারে যখন যাবে তখন পেইনটা অনেক বেশি সময় পারসিস্ট করে এবং পেইনটা আরো ঘন ঘন আসতে পারে। পেইন সেকেন্ড স্টেজ অফ লেবারে গিয়ে পেইন পারসিস্ট করে near about 1 minute। ওকে, so intensity, it is important to note that all features of internal contraction are very effective only when they are in combination। অবশ্যই কম্বিনেশন কথাটার মানে একটা ভিন্ন জিনিস বোঝাচ্ছে। ধরো ইউট্রাস ল্যাটেন্ট ফেজে কন্ট্রাক্ট করছে, স্লো কন্ট্রাকশন, ফ্রিকোয়েন্সি কম মানে ইন্টারভাল বেশি, তারপরে আস্তে আস্তে সে সার্ভিক্সের লোয়ার সেগমেন্ট ফর্মেশন করলো, কন্ট্রাকশন হয়ে ওই যে বাকেট বল বলেছি, তারপরে সার্ভিসের রিপ্লেসমেন্ট করলো, আস্তে আস্তে সার্ভিসের ডাইলেটেশন হলো, হেডে ডিসেন্ট হতে থাকলো, এই সব কিছু যদি সুন্দরভাবে একসাথে কাজ করে দেন ইট ইজ ফাইন। কিন্তু ধরো কন্ট্রাকশন ইজ নট ফলোড বাই রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন হচ্ছে না, মাসেল টোনটা অনেক বেশি হয়ে আছে, তাহলেই বুঝতে হবে যে দেয়ার মে বি সাম অ্যাবনর্মালিটি ইন ইন্টারনাল কন্ট্রাকশন। কেন হলো অ্যাবনর্মালিটি সেটা তখন আমাদেরকে ইভালুয়েট করতে হবে। আবার বলছি এই যে কথাগুলো বলছি দিস ইজ দ্য বেসিক অফ আওয়ার নেক্সট স্টেপ। কখনো কখনো এই প্রসঙ্গগুলো আসবে, তখন যেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম না হয়। আজকে শুধু আমরা বোঝার চেষ্টা করি, আজকে আমরা তেমন বেশি কিছু মুখস্থ রাখবো না। মুখস্থ রাখবো কি, কোনটা মুখস্থ রাখতে বলেছি? ক্রাইটেরিয়া টু লেবার পেইন। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো মা কেন পেইন ফিল করছে, তোমায় তো কেউ জিজ্ঞাসা করতে পারে why there is pain। তুমি বলছো কন্ট্রাকশন হচ্ছে, ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশনও তো ছিল, তখন তো পেইন ছিল না, এখন কেন পেইন কমপ্লেন করছে না? পেইন ইজ ডিউ টু myometrial hypoxia during contraction। খুব ইম্পর্টেন্ট। এবার বুঝতে পেরেছো হাইপোক্সিয়াটা কেন হচ্ছে, কার জন্য, কে দায়ী? হাইপোক্সিয়ার জন্য কে দায়ী এক্ষুনি বলতে হবে। আচ্ছা, একজন বলতে পেরেছে, সেটা হচ্ছে ইন্টারলেসিং মাসল ফাইবারের মধ্যে ব্লাড ভেসেলটা অক্লুডেড হচ্ছে ডিউরিং ইউটেরাইন কন্ট্রাকশন। ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং? ডিউরিং ইউটেরাইন কন্ট্রাকশন myometrial hypoxia হচ্ছে। হাইপোক্সিয়ার মাত্রা যত বেশি হবে এবং পেশেন্টের পারসিভ করাটা যেমন হবে অ্যাকর্ডিংলি সে কিন্তু পেইন ফিল করবে। বাট তোমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সেখানে হাইপোক্সিয়া হয় মানে ব্লাড সার্কুলেশন কাট আপ হচ্ছে, তো শুধু কি মাসল লেয়ারে কাট আপ হচ্ছে, প্লাসেন্টাল সার্কুলেশনও তার মানে কাট আপ হচ্ছে। আবার একটু পরে যখন রিল্যাক্স হচ্ছে তখন কিন্তু আবার তার ফ্লোটা হয়ে যাচ্ছে, প্লাসেন্টাল সার্কুলেশনটা ঠিক থাকছে। তাহলে এখন বুঝতে পারছো যে অনেক বেশি সময় ধরে যদি মা লেগে থাকে, মা একাই শুধু এক্সস্টেড হবে না, এই যে সারা বেলা কন্ট্রাকশন হচ্ছে আর সারা বেলা বাচ্চার অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, বাচ্চা হাইপোক্সিয়া ডেভেলপ করবে, ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ করবে। কিন্তু ইফ ইট ইজ উইদিন নর্মাল লিমিট, বাচ্চার কিন্তু কোনো রকম কোনো হাইপোক্সিক ফিচার আমরা দেখতে পাবো না। ওকে,
সো পেইন আরো কি কারণ হতে পারে? ডিউ টু স্ট্রেচিং অফ দ্য পেরিটোনিয়াম ওভার দ্য ফান্ডাস, পেরিটোনিয়াম স্ট্রেচিং গুলো হতে পারে, স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স, সার্ভিসের স্ট্রেচিং কিন্তু অনেক বেশি বড় কারণ পেইনের। আচ্ছা, মাহমুদা সাদিয়া লিখেছে যে রিল্যাক্সেশন না হলে রাপচার হওয়ার চান্স থাকে কিনা। হ্যাঁ, রাপচারের কথায় পরে আসি। হ্যাঁ, রিল্যাক্সেশন না হলে রাপচারের ভয় থাকে, সেটা হলো অন্য কথা। কিন্তু ধরো যে কন্ট্রাকশন হয়েছে, হয়েও আর রিল্যাক্স হয়নি, এরকমই থেকে গিয়েছে, সেটা কিন্তু রাপচার নয়। এখানে কি হবে? কোনো প্রোগ্রেস অফ লেবারই হবে না, কারণ কন্ট্রাকশন হয়ে যদি এরকম আটকে বসে থাকে তাহলে ওটা যেখানে আছে সেখানে স্ট্যান্ড স্টিল থাকবে। নিয়মটা হলো যে ইউট্রাস কন্ট্রাক্ট করবে, সেখানে ডিসেন্ট হবে, ইউট্রাসের ফাইবার কিছুটা রিট্রাক্টেড হবে যাতে এই ডিসেন্টটা মেনটেন হয়, দেন আবার কন্ট্রাক্ট হবে, আবার কিছুটা ডিসেন্ট হবে, তারপরে আবার রিল্যাক্স হবে, তার সার্কুলেশন ঠিক হবে, সবকিছু ঠিক হবে, এট দি সেম টাইম কিছু রিট্রাক্টেড হবে, সো দ্যাট এটা মেনটেন হলো। যদি এমন হতো কন্ট্রাকশন ফলোড বাই ফুল রিল্যাক্সেশন, তাহলে ও যেটুকু এগিয়েছিল আবার সেটুকু পিছিয়ে এসে বসে থাকতো। বুঝতে পারছো যে এই কন্ট্রাকশন তার সাথে রিল্যাক্সেশন হতে হবে, তার সাথে রিট্রাকশন হতে হবে। রাপচারটা কিন্তু ভিন্ন জিনিস। রাপচার কখন হবে? রাপচার মানে ছিঁড়ে যাওয়া, মানে থ্রু অ্যান্ড থ্রু, মাসেল লেয়ার পুরো ছিঁড়ে গিয়েছে। তো কখন ছিঁড়ে যায়? যখন ওভার কন্ট্রাকশন হয় এবং কন্ট্রাকশনের সঙ্গে ডিসেন্টটা হচ্ছে না। ডিসেন্টটা না হলে কি হবে? একই জায়গায় আটকে আছে, তাহলে থিনিং হতে থাকবে ইউট্রাসের ওয়াল, লোয়ার সেগমেন্ট থিনিং হতে থাকবে, থিন হতে হতে রাপচার হয়ে যাবে। সেখানে কিন্তু তোমার রিল্যাক্সেশন হচ্ছে না তা না, কিন্তু সেখানে হয়তো অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে এবং এগেইনস্ট দ্য অবস্ট্রাকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগেইনস্ট দ্য অবস্ট্রাকশন, যখন সে খুব ফোর্সফুল কন্ট্রাক্ট করছে বের করে বাচ্চাকে ডিসেন্ট করানোর জন্য, তখন তার রাপচারটা হচ্ছে। অথবা যদি আগে কারো প্রিভিয়াস সিজারিয়ান অপারেশনের স্টার্ট থেকে থাকে উইথ অবস্ট্রাকশন, তখন কিন্তু রাপচার। কিন্তু একটা কন্ট্রাক্টেড হয়ে থেকেই যদি যায়, তাহলে রাপচার হচ্ছে বেশি কমন কি হবে? কন্ট্রাক্টেড হয়েছে, রিল্যাক্স হয়নি, থেকে গিয়েছে, বেশিক্ষণ ধরে এরকম থেকে যাচ্ছে, কি হবে? অথবা বেজাল টোনটা বেশি আছে, কি হবে? কি হবে তখন? একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি, বলেছি ডিউরিং দ্য প্রসেস অফ লেবার কন্ট্রাকশন হচ্ছে উইদাউট ফুল রিল্যাক্সেশন, উইদাউট রিল্যাক্সেশন, ধরো বেজাল টোনটা বেশি, কন্ট্রাক্টেড হয়ে থেকে গেল বেশি সময় ধরে, সেখানে রিস্ক কি? সরি, একটা হচ্ছে নো প্রোগ্রেস অফ লেবার। গুড, একজন বলেছে নো প্রোগ্রেস অফ লেবার। আর কি আর কি আর কি ক্ষতিটা কি হবে? অবস্ট্রাক্টেড লেবার হবে। অবস্ট্রাক্টেড লেবারের জন্যই তো ওরকম হচ্ছে, তাহলে কি হবে? একজন বলেছে পিপিএইচ, হলো পিপিএইচ? পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকবে, এখন তো ডেলিভারি হয়নি, ডেলিভারি না হলে এবার পিপিএইচ কি? পোস্ট পার্টাম হেমোরেজ আফটার ডেলিভারি, তাই না? কিন্তু এখন ডিউরিং দ্য প্রসেস অফ লেবার যদি কন্ট্রাকশন, একটু আগে কিন্তু আমরা বলেছি এটা, তাই না? বলেছি এটা, তার মানে কি? হাইপোক্সিয়া হচ্ছে। হাইপোক্সিয়াতে মা পেইন ফিল করছে, করুক, মা একটু বেশি ব্যথায় ছটফট করবে, কিন্তু বাচ্চাটার কি হবে? ফিটাল ডিস্ট্রেস হবে, ফিটাল ডেথ হতে পারে। বুঝতে পারছো? তাহলে প্রোগ্রেস হবে না লেবারের এবং ফিটাল ডিস্ট্রেস বা ফিটাল ডেথ হতে পারে। ওকে ফাইন, হাইপোক্সিয়া হবে, হ্যাঁ অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যাই প্রবাবল কজ অফ পেনে, আবার যাই স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স, স্ট্রেচিং অফ দ্য লিগামেন্টস, কম্প্রেশন অফ দ্য নার্ভ এন্ড, এগুলো মুখস্থ করে একটু বলতে শিখতে হবে। এখন আসো রিট্রাকশন। বারবার বলছি রিট্রাকশন সম্পর্কে এতক্ষণে আইডিয়াটা হয়েই গিয়েছে, তারপরে একটু বলি। এইটা মনে করো ইউট্রাসের একটা ফুল মায়োফাইবার, একটা মাসল সেল, এই যে নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তো এটা একটা মাসল সেল। তাহলে এই ইউট্রাসের মাসল ফাইবার কিন্তু এইটুকু না, আরো বড়, তাই না? ইউট্রাসটা কত বড় হয়েছে? 36 উইক সাইজ, মাসল ফাইবারও অত বড় হয়েছে। এখন দেখো কন্ট্রাকশন হলে সাইজ কমে কেমন হয়ে গেল, পাশে এসে দেখো। এটা হচ্ছে যখন সে রিল্যাক্স অবস্থায় আছে, তাই না? কন্ট্রাকশন শুরু হয়নি, এখন কন্ট্রাকশন শুরু হলো, শুরু হয়ে দেখো এটা কন্ট্রাক্টেড হলো, তাই তো? হলো, কন্ট্রাক্টেড হলে কি হবে? একটা চাপ তৈরি হচ্ছে না, এটা যখন কন্ট্রাক্ট করছে তখন সে উপর থেকে চাপ দিচ্ছে। এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই যে কন্ট্রাকশনটা হয় সেটা কিন্তু ফান্ডাস থেকে শুরু হয়। আমরা যেমন হার্টের পেসমেকার বলি না, এরকম ইউট্রাসের কন্ট্রাকশনের পেসমেকার ইজ সিচুয়েটেড ইন দ্য ফান্ডাস ক্লোজ টু দ্য কর্নু অফ দ্য ইউটেরাস।
বুঝতে পেরেছো? কর্ণ মানে হলো যেখানে ফ্যালোপিয়ান টিউব এসে ওপেন করছে, সেইখানে পেসমেকারটা থাকে। এবং এটা হলো ফান্ডাস থেকে কন্ট্রাকশনের ওয়েভটা শুরু হয়, শুরু হয়ে ও আস্তে আস্তে নিচের দিকে আসে, ফ্রম বডি লোয়ার সেগমেন্ট এবং সার্ভিস পর্যন্ত চলে যাচ্ছে। লোয়ার সেগমেন্ট তো কন্ট্রাকশন অমন কোনো হেল্প করে না, সার্ভিসও করে না, কারণ ওদের স্মল মাসল লেয়ারটা অত বেশি ঠিকও নয় এবং অতটা সেন্সিটিভ না। আপার সেগমেন্টে বেশি কন্ট্রাকশনটা হবে। তাহলে ফান্ডাল প্রোপেন্সিটি কিন্তু কন্ট্রাকশনের জন্য। তার ফলে হচ্ছে কি, উপর থেকে চাপটা হচ্ছে, সেই জন্য ভিতরে যে ক্যাভিটিতে যা আছে সে কিন্তু নিচের দিকে ডিসেন্ড করতে থাকবে। ফিটাস কিন্তু এই সময় একা একা হাত দিয়ে পাতে মানে রোলিং করে নিচের দিকে আসে না, এটা আসেই শুধুমাত্র ইউট্রাসের কন্ট্রাকশনের জন্য। তাহলে এটা যে ফান্ডাল ডোমিনেন্স অফ দ্য প্রেসার কন্ট্রাকশন, সেই জন্য আস্তে আস্তে প্রেজেন্টিং পার্টটা নিচের দিকে আসতে। তাহলে দেখো মাসল কন্ট্রাক্ট করলো, এটা হচ্ছে তার কন্ট্রাক্টের চেহারা। তারপরে কি হবে, কন্ট্রাকশনের পরে রিল্যাক্সেশন হইতেই হবে, নাহলে আমার বাচ্চা খারাপ হয়ে যাবে, হাতে কোন লেবারে টাইম পার করা যাবে না, অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাবে। সো তার রিল্যাক্সেশন দরকার। কিন্তু একই রিল্যাক্সেশন হয়েছে, তুমি দেখো এটা হচ্ছে রিল্যাক্সড ফাইবার, কিন্তু এটি কি আগের মতো যখন কন্ট্রাকশন শুরুই হয়নি তখনকার মতো সাইজ হয়েছে? না, তখনকার মতো সাইজ হয়নি, কিন্তু কিছুটা শর্টেন্ড হয়েছে, এটাকেই আমরা বলছি রিট্রাকশন। এই যে পার্মানেন্ট শর্টেনিং হয়ে থাকলো না, এটাকেই বলছি রিট্রাকশন। এবং আস্তে আস্তে দেখো এই রিট্রাকশন তার হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। তুমি কি করে বুঝবা? একটা পেশেন্ট যখন প্রেগনেন্ট হয়েছিল ইউট্রাসটা এতটুকু ছিল, তাই না? তারপরে তার হাইপারপ্লাসিয়া হয়েছে, মোস্টলি হাইপারট্রফি হয়েছে, স্ট্রেচিং হয়েছে, হয়ে 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 সে হয়ে গিয়েছে কি 36 উইকস, মানে সিম্ফাইসিস পিভিসের আপার বর্ডার থেকে তুমি যদি ফিতা দিয়ে মাপো তাহলে সে 36 সেন্টিমিটার হয়ে গিয়েছে, কারণ 32 সেন্টিমিটার 34 সেন্টিমিটার হয়েছে। এরপরে ডেলিভারির পরে তার অবস্থাটা কি হবে? ভান্ডাস নেমে কোথায় আসবে? at the level of the umbilicus 13 সেন্টিমিটার। বুঝতে পারছো কেমনে হইলো? বাচ্চা নয় বেড়ে গেল, তাহলে ইউট্রাস আগের জায়গায় থেকে যেতে পারতো, ফ্লেবি হয়ে থেকে যেতে পারতো? নো, তার কিন্তু রিট্রাকশন হয়ে হয়ে সে ওই সাইজে চলে আসবে। এবার বুঝতে পারছো, রিট্রাকশন ইজ সো ইম্পর্টেন্ট এন্ড সো ইউনিক টু ইউটেরাস। ভুললে হবে এই কথাটা, যার দ্বারা এত কাজ হচ্ছে তার কথা বলা হবে না। So this is the retraction is a phenomenon of the uterus in labor. Labor ছাড়া হলো না, কিন্তু labor এই হচ্ছে, in which the muscle fibers are permanently shortened. Okay. তাহলে নেট ইফেক্ট অফ রিট্রাকশন ইন নরমাল লেবার কি? এটা হচ্ছে একটা এসেনশিয়াল প্রপার্টি ফর ফর্মেশন অফ লোয়ার ইউটেরাল সেগমেন্ট, ডাইলেটেশন এন্ড এফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স। এবং রিট্রাকশনের জন্য কি হয়? টু মেইনটেইন ডিসেন্ট মেড বাই ইউটেরাইন কন্ট্রাকশন, তাই না? মেইনটেইন করছে, কন্ট্রাকশনের জন্য ডিসেন্ট হচ্ছে, কিন্তু মেইনটেইন বাই রিট্রাকশন। ইট হেল্প ইন আলটিমেট এক্সপালশন অফ দ্য ফিটাস। অবশ্যই it reduces the surface area of uterus, favoring separation of placenta. Placenta সেপারেশনের সময় কিন্তু এই রিট্রাকশনের খুব গুরুত্ব। অনেকখানি জায়গা ধরে প্লাসেন্টা লেগেছিল, এখন তার সেপারেট হওয়া প্রয়োজন। তার হয়তো ছবি কিছু হয়, দেখো এই ছবিটা দেখো, দেখো এখানে যে ফান্ডাসে লেগেছিল, তাই না, প্লাসেন্টাটা, এবং দেখো কতটা সার্ফেস এরিয়া ছিল ফান্ডাসে, অনেকখানি সার্ফেস এরিয়া ছিল। তারপরে যখন বাচ্চা বেরিয়ে গিয়েছে, রিট্রাকশন হতে 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 বাচ্চা যখন বেরিয়ে গিয়েছে, তখন এই এত বড় সার্ফেস এরিয়াটা কমে এতটুকু হয়ে গিয়েছে, সার্ফেস এরিয়াটা অনেক কমে গিয়েছে। তাহলে এই যে কমে গেল, প্লাসেন্টার তো অতখানি জায়গা জুড়ে লেগেছিল, সে এখন কি করবে? তার সার্ফেস এরিয়া কমে গিয়েছে, তাহলে সে কিন্তু সেপারেট হয়ে গিয়েছে এন্ডোমেট্রিয়ামের পার্ট থেকে, সে বেজাল এন্ডোমেট্রিয়াম থেকে সে সেপারেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এটাও কিন্তু তাহলে সেপারেশন অফ দ্য প্লাসেন্টাকে হেল্প করছে, not expulsion. It is responsible for separation of the placenta. Expulsion হবে অন্যভাবে, expulsion হবে ইউটারাস কন্ট্রাক্ট করে এক্সপেল করবে, অথবা বিয়ার ডাউন দিবে, মা দিয়ে এক্সপেল আউট করবে। ওকে, তাহলে কি আমরা দুই একটা ছবি নিয়ে ভালো করেছি, তাই না? পড়ার সময় এইভাবে তুমি তোমার টিচিং ম্যাটেরিয়ালকে কাছে নিয়ে বসবে, মনোযোগ নিয়ে বসবে, আর যেগুলো তুমি বুঝতে পারলে অলরেডি সেগুলোর জন্য একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে বইতে, তাহলে তুমি এখন দেখবে তোমার দত্তের বই পড়তে কত ভালো লাগছে, কারণ তুমি এখন অনেক কিছু বুঝতে পারছো। সো নেট ইফেক্টের মধ্যে এইগুলো হচ্ছে, আর একটা কি ইফেক্টিভ হেমোস্টেসিস আফটার সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। এখন তোমাকে অনেক সময় রিটেনে লিখতে দেয়, অনেক 12:30 বেজে গিয়েছে, শুড আই কন্টিনিউ? না,
এটা খুবই অন্যায় হচ্ছে। স্টুডেন্টদেরকে এতক্ষণ লেখাপড়ার মধ্যে বন্দি করে রাখা একদম উচিত কাজ না। তো আমরা এখানেই শেষ করছি। আমরা ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার নেক্সট ডেতে যাব। তবে আজকে যে আমরা পড়লাম অবশ্যই তোমাদেরকে বইতে পড়তে হবে, মেকানিজম অফ লেবার পড়তে হবে, কিভাবে লেবার শুরু হয় এটা তোমরা অনেক সুন্দর করে পড়ে আসবে, সো দ্যাট ইভেন্ট কি কি হয় এটা আমরা পরের দিন করবো, বিকজ ইভেন্টগুলো কিন্তু রিটেনে লিখতে দেয়। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনে কেন পেন হবে না? ওকে ফাইন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন হলো হালকা মাত্রার কন্ট্রাকশন, মানে একটু, মানে একটু, হ্যাঁ একটু হলে কি হবে? হাইপোক্সিয়া তো হবে না, হাইপোক্সিয়া না হলে পেইন হবে না। তুমি ধরো ফর এক্সাম্পল বলতে পারি যে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনের সময় ইউটেরিয়ান প্রেসার তৈরি হয় অনলি 5 to 10 সেন্টিমিটার ওয়াটার প্রেসার, বুঝতে পারছো? আর যখন লেবার পেইন শুরু হয় তখন এটা 50 to 60 সেন্টিমিটার ওয়াটার প্রেসার হয়। যখন লেবার আরো প্রোগ্রেস করে তখন এটা আরো বাড়ে। কিন্তু যদি অবস্ট্রাক্টেড লেবার হয় তাহলে এই ইন্টারটিউন প্রেসার বাড়ে অ্যারাউন্ড 130, 40, 150 সেন্টিমিটার ওয়াটার প্রেসার। তাহলে বুঝতেই পারছো যে কত বেশি কন্ট্রাকশন হলে তার প্রেসারটা অত বাড়ছে। সেজন্য ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন যখন হয় অনলি 5 to 10 সেন্টিমিটার ইন্টারটিউন প্রেসার বাড়ে, তখন কিন্তু হাইপোক্সিয়াটা হচ্ছে না, দ্যাটস হোয়াই देयर উইল বি নো পেইন। ওকে ঠিক আছে, তাহলে আমাদের তো মনে হচ্ছে যে লেবার নিয়ে 3 দিন কেটে যাবে, কারণ আমি এটা সাজিয়েছিলাম, ভেবেছিলাম 1 ঘন্টায় বলবো, নেক্সট ডে বলবো মেকানিজম অফ লেবার, কিন্তু আমি আমার অনেক স্লাইড বাকি আছে। সবচেয়ে বড় কথা আমি এই জায়গাটা একদম হারি করতে চাই না, আমরা খুব স্লো যেতে চাই, বাট আই ডোন্ট নো তোমাদের যদি এমন হয় যে এগুলো তোমাদের জানা জিনিস, পড়া জিনিস, এত ব্যাখ্যা করার কোনো দরকার নাই, জাস্ট আমরা একটা রিক্যাপ করছি, আমাকে কিন্তু একটু প্লিজ বলতে হবে সেই কথাটা, যে আমি কিছুটা হারিয়ে চলে যেতে পারি, আমার এসব বলার দরকার নেই, এগুলো হয়তো বলা আছে, কিন্তু যদি এখানে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, সময় কোনো ফ্যাক্টর না, দিন কোনো ফ্যাক্টর না, আমরা অবশ্যই এই জায়গাগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে করে এমন ভাবে যাব যে এগুলা যখন আমার চোখের সামনে কোনো এই ধরনের টার্মগুলো আসবে আমার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম না। আমি কি একটু জানতে পারি যে আমরা ঠিক যাচ্ছি, এতটা এতটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাব, নাকি তোমাদের জানা আছে আমরা একটু একটু র্যাপিড গেলে হবে? তোমরা একটু শুধু আমাকে লিখে জানাও যে র্যাপিড যাব নাকি এরকমই থাকবো। এভাবেই পড়াবো, ওকে ফাইন ফাইন। মেবি হয়তো যারা এক্সামিনি ব্যাচ তাদের হয়তো এগুলো জানা আছে, হচ্ছে না। ওকে থ্যাংক ইউ, ওকে ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এইভাবেই যাবো ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ডেতে আমরা আজকে যেখানে ছাড়লাম এখান থেকে ক্লিয়ার হচ্ছে, এরকম যাবো। ওকে ফাইন, মজা করে করে করবো। ঠিক আছে, ভালো থাকো, তোমাদের এক্সট্রা আধা ঘন্টা বেশি সময় নিলাম সেটার জন্য, যাই হোক তোমরা চেয়েছো আমিও করে পেয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ফিডব্যাক পেয়েছি, অনেক অনেক, এভাবেই করবো আমরা, কোনো সন্দেহ নাই, একদম বুঝে বুঝে অবশ্যই এমন ভর্তা করে ফেলবো পরীক্ষার আগে, আর যেন মাথায় কোনো সমস্যা না। থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমাদের সঙ্গে আমি বিদায় নিচ্ছি, ভালো থাকো। নেক্সট ক্লাসটা হবে থার্সডেতে 11টায়, যদি ইনশাল্লাহ সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে হ্যাঁ অনেকেই বলেছো যে এভাবে ক্লাস নিতে পারি। হ্যাঁ টুডে ইজ ফিনিশ, আমরা নেক্সট ডেতে শুরু করবো। হ্যাঁ ঠিক, আমরা আজকে আর পড়ালেখা করবো না, যা পড়েছি এটা একটু ভাববো, এবং অবশ্যই একটা সময় মানে একদম নিরাপদে, ধরো ইফতারি করেছো, তারপরে বিশ্রাম, তারপরে ধরো একটু তুমি যদি মনে করো সে সময়, তাও যদি মনে না করো হয়তো হয়তো বা সেহরি খেয়ে সকালের দিকে একটু দেখতে পারো কোনো না কোনো সময়। এই সপ্তাহের মধ্যে 2-3 দিন কিন্তু অবশ্যই টিচার এই চ্যাপ্টার নাড়াচাড়া করতে হবে, বিকজ একটা সময় আসবে যখন তুমি সব ভুলে যাবে, তো তোমাকে অবশ্যই বইতে গো থ্রু করতে হবে। নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবারে, আমাদের ক্লাস শুধুমাত্র রবিবার এবং বৃহস্পতিবার 11টা থেকে 12টা, আমরা অবশ্যই টাইমের সাথে খুব যেতে পারছি না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আনন্দে থাকো, আনন্দের সঙ্গে পড়াশোনা করো।